এখন তোমরা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছো, আমাদের একটু ওরিয়েন্ট করো যে ফোরিয়ে এবং ফোরিয়ার ট্রান্সফর্ম একদম রিয়েল লাইফে কি কিভাবে ইউজ করা যায়। আমি ইউটিউবে কিছু ভিডিও দেখছি, এটা তুমি একজন হয়তো হোমার সিমসন আছে না, হোমার সিমসন, তার বডি তো নাক টাক উল্টা পাল্টা সব উল্টা পাল্টা, কিন্তু ওই 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 টাইপের মানুষেরও অ্যাকুরেট পিকচার এই তোমার 100-200 ভ্যারিয়েবল দিয়ে ওই সার্কেল দিয়ে আঁকা যায়, মানে হোমার সিমসনকেও আঁকা যায়, এত কমপ্লেক্স কাজও ফোরিয়ার ট্রান্সফর্ম দিয়ে করা যায়। কাজে ওগুলো তো আছেই, কিন্তু তুমি একদম সিম্পল যারা ম্যাথমেটিক্যালি ওরিয়েন্টেড না, যারা খুব বেশি হার্ডকোর সায়েন্সেও ওরিয়েন্টেড না, মনে করো জাস্ট এডুকেটেড পারসন, তাদেরকে তুমি যদি বলতে চাও দিস ইজ এ ইম্পর্টেন্ট টেকনিক, তাহলে তুমি আমাকে আইডিয়া দাও এই টেকনিক দিয়ে কি কি করা যায় এবং এই কারণে তারা ইম্পর্টেন্ট। আসলে ফুরিয়ার ট্রান্সফরমেশন নিয়ে আমাদের কাজ করতে হয়। আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমাদের সিগনিফিকেন্ট পোরশন কাজ থাকে হইলো হিট ট্রান্সফার নিয়ে, যে আসলে একটা জায়গায় আমাদের মেইন কাজটা হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিগনিফিকেন্ট পোরশন থাকে যে আমি এটাকে হিট প্রডিউস করলাম, সেটাকে ট্রান্সফার করব আমি অন্য জায়গায়। আমি ধরেন ডিজেল পুরাইলাম, পুরানোর পরে যে হিটটা হইলো, এই হিটটা আমি ডিরেক্টলি ডিজেলের গ্যাস থেকে না নিয়ে এটা দিয়ে পানি আগে হিট করি, স্টিম বানাই, ওই স্টিম দিয়ে আমি ইঞ্জিন চালাই। সো এই মেকানিজমটা বেসিক্যালি আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ার একটা সিগনিফিকেন্ট পোরশন আমাদের কাজ থাকে। এই সেম কাজটা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাও করে। সো এটা আসলে আমাদের কেমিক্যাল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর একটা সাবজেক্ট হলো হিট ট্রান্সফার। সো হিট ট্রান্সফারের ক্ষেত্রে একটা আমাদের ওয়াইডলি অ্যাপ্লিকেশন আছে, এটা হলো ফুরিয়ার ট্রান্সফরমেশন। তো এটা আসলে এটা যাওয়ার আগে বা অ্যাপ্লিকেশন বলার আগে আমি আসলে মানে কিছু ব্যাকগ্রাউন্ড দেই, সেটা হইলো যে যাতে মানুষ আসলে বুঝতে পারে, কানেক্ট করতে পারে যে ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট। একটা বিষয় হলো যে আমাদের এই পৃথিবীতে যত ধরনের জিনিস আছে, যেরকম একদিন আমরা কথা বলতেছিলাম যে জিরো, তো জিরোর আসলে সিগনিফিকেন্সটা কি, এটা কেন দরকার। সো আমরা অনেক সময় কিছু কিছু জিনিস আছে যে প্র্যাকটিক্যাল লাইফে আমি অ্যাপ্লিকেশন দেখি না, বাট এটা ইম্পর্টেন্ট, বা এটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে খুঁজে পাই না, বাট এটা অ্যাপ্লিকেশনটা আছে। সো থিওরিটা হয়তো প্র্যাকটিক্যাল লাইফে ডিরেক্টলি নাই, বাট অ্যাপ্লিকেশনটা আছে। সো এরকম একটা জিনিস হলো আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশন। তো মেইন থিমটা হলো এরকম যে আমাদের সব ম্যাথ ইকুয়েশনেরই সলিউশন সম্ভব না, তাহলে ফার্স্ট থিওরি। সো যেরকম অনেক ইকুয়েশন আছে, যেটাকে আমরা বলি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা বেসিক্যালি অ্যাপ্লিকেশন একটা পার্ট। সো এটা ক্ষেত্রে যেটা হয় স্টেডি স্টেট, অর্থাৎ যে জিনিসটা টাইমের সাথে চেঞ্জ হয় না, এটা সলিউশন বার করা খুব ইজি। আমি জানি যে হ্যাঁ রেট কত হচ্ছে, সো আমি বুঝতে পারতেছি যারা গাড়ি এত স্পিডে যাচ্ছে, সো আমি ভেরি ইজিলি বলতে পারতেছি যে এইভাবে যদি সে 1 ঘন্টা চলে তাহলে সে কত ডিস্টেন্স অতিক্রম করবে, ভেরি ইজি। বাট ব্যাপারটা যদি এরকম হয় যে গাড়িটা প্রথমে স্পিডে যাচ্ছে, আবার ব্রেক করতেছে, আবার একটু স্পিড দিচ্ছে, আবার থামতেছে, আবার চলা শুরু করতেছে, সো যদি ভ্যারিয়েবিলিটি আসে, তখন আসলে এটাকে ডিরেক্টলি কোনো ইকুয়েশনে ফেলাটা একটু টাফ। সো তখন আমরা বলি যে এটা আসলে আনস্টেডি স্টেট, অর্থাৎ প্রসেসটা ইটসেলফ টাইমের সাথে আবার চেঞ্জ হয়। এই সকল ক্ষেত্রে জেনারেল অবস্থায় সলিউশন মোস্ট অফ দ্য কেসেস সম্ভব হয় না। অর্থাৎ ডিরেক্টলি যেরকম আমরা হ্যাঁ স্টেডি স্টেট আমি ইজিলি ইকুয়েশন সলভ করতে পারবো, x² + 2x ডিফাইন ইকুয়েশন দিয়ে আমি সলভ করে x এর ভ্যালু বের করতে পারবো। বাট প্রপার্টিটা যদি টাইমের সাথেও চেঞ্জ হয়, অর্থাৎ ইটসেলফ টাইমের সাথে ভ্যারিয়েবল, তখন সলভ করাটা টাফ। এবং এই ধরনের চ্যালেঞ্জ নিয়ে মেইনলি যে শূন্য আইডিয়া বলেন বা কমপ্লেক্স নাম্বারের আইডিয়া বলেন, এই জিনিসগুলো এইভাবেই আসে। How we can define those unsteady state, still we can attain a feasible solution. এই সলিউশনটা হয়তো বা স্ট্রেট কাট একদম 100% অ্যাকুরেট হবে না, স্টিল 90 to 95%, ইভেন 99% কারেক্ট সলিউশন আমরা পাইতে পারি, যেটাকে আমরা বলি হলো নিউমেরিক্যাল সলিউশন। অর্থাৎ একটা ইকুয়েশন আমি ডিরেক্টলি সলভ করতে পারতেছি না, দ্যাটস ট্রু, দেয়ার ইজ নো ডিফাইন ইকুয়েশন, বাট আই ক্যান প্রেডিক্ট যে হ্যাঁ এই প্রপার্টি থাকলে তার রেজাল্টটা এই রকম হতে পারে। এরকম ক্ষেত্রে যেরকম ফুরিয়ার ট্রান্সফরমেশন একটা ইম্পর্টেন্ট পার্ট। অ্যাপ্লিকেশন আমি একটু বলি যদি, যে হ্যাঁ আমি যখন বলি যে হ্যাঁ ঠিক আছে, আমার ইঞ্জিন যখন আমরা গাড়ি কম্বাসন করে, একবার আগুন ধরে, আবার আগুন নিবে, আবার আগুন ধরে, আবার আগুন নিবে ইঞ্জিনের ভিতরে, সেই যে টাইমের সাথে আমার হিটটা চেঞ্জ হচ্ছে। সো এই চেঞ্জ হইলে আউটপুটটা তো আমি আসলে যদি স্টেডি স্টেট হইতো আমি ডিরেক্টলি আউটপুটের ইকুয়েশন দিয়ে বের করতে পারতাম যে আউটপুট আমি এই পরিমাণ হিট পাবো, এই পরিমাণ কাজ আমার ইঞ্জিন দিয়ে হবে।
বাট এরকম ভ্যারিয়েবল থাকার ফলেও হাউ ক্যান আই প্রেডিক্ট দ্যাট, এইটাকে আসতেছে আমরা বলতেছি ফুরিয়ার ট্রান্সফরমেশন। ফুরিয়ার ট্রান্সফরমেশন বেসিক্যালি যেটা করে, একটা আননোন সলিউশন যেটা সম্ভব না সেটাকে প্রেডিক্ট করে। দ্য মেইন বিউটি অফ ফুরিয়ার ট্রান্সফরমেশন হলো এটা, যে যেটা সলিউশন প্র্যাকটিক্যালি আমরা কোনো থিওরিটিক্যাল ম্যাথমেটিক্স দিয়ে বের করতে পারতেছি না, it try to predict that solution based on some conditions. So এটা হলো মেইন থিম। আপনি যেটা বললেন যে কিছু কিছু ভিডিও আছে যে হ্যাঁ একটা কমপ্লেক্স মানুষের ফিগারও আসলে ফুরিয়ার ট্রান্সফরমেশন দিয়ে করা সম্ভব। তো এটা বেসিক্যালি আপনাকে যতগুলো আমি ডিফাইন্ড কন্ডিশন দিয়ে দিব যে হ্যাঁ এটাই হচ্ছে, বাট 5 মিনিট পরে তার কন্ডিশনটা এরকম, 10 মিনিট পরে তার কন্ডিশনটা এরকম, 15 মিনিট পরে তার কন্ডিশনটা এরকম। তো ম্যাক্সিমাম নাম্বার অফ কন্ডিশন আমি যখন এই ইকুয়েশনের মধ্যে পুট করব, মোর অ্যাকুরেট রেজাল্ট আমি পাবো। সো ফুরিয়ার ট্রান্সফরমেশন বেসিক্যালি আমাদের একটা আননোন সলিউশনকে প্রেডিক্ট করার একটা টুল বলতে পারেন আর কি। এটা জাস্ট ইন জেনারেল অ্যাপ্লিকেশন পয়েন্ট অফ ভিউ থেকে ম্যাথমেটিক্স কাইন্ড অফ একটু কমপ্লেক্স, ঠিক আছে, ওইটা আসলে হয়তো আমাদের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস ইম্পর্টেন্ট না। যেরকম কমপ্লেক্স নাম্বারে কিছু কিছু যেটা কমিউনিকেশনের ক্ষেত্রে লাগে, কমপ্লেক্স নাম্বার ইট নট রিয়েলি অ্যাপ্লাই ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। বাট বিষয়টা হলো যে আমি একটা প্রবলেমকে অন্য একটা স্পেসে নিয়ে যাচ্ছি, সেখানে সলভ করতেছি থ্রু সাম ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, বাট রেজাল্টটা ইজ অ্যাপ্লিকেবল ইন রিয়েল ওয়ার্ল্ড। মানে রেজাল্টটা যদি কমপ্লেক্স প্লেনেই থেকে যায়, ওই রেজাল্ট নট নেসেসারিলি ইউজফুল রেজাল্ট, রাইট? কারণ তুমি সলিউশনটা আমি রিয়েল স্পেসে করতে পারতেছি না, সেটাকে আমি কমপ্লেক্স স্পেসে নিয়ে সলিউশন করতেছি, বাট রেজাল্টটা আসতেছে রিয়েল। সো দ্যাটস অ্যানাদার পার্ট যেটা আমরা আসলে কমপ্লেক্স নাম্বারে উৎপত্তি আসছে। এখানে আমার কয়েকটা কমেন্ট আছে জেনারেল অবজারভেশন হিসেবে। এক নম্বর, তুমি যেটা বললা যদি কন্ডিশন চেঞ্জিং হয়, তাহলে কন্ডিশন চেঞ্জিং, অ্যাক্সিলারেশন, ডিসেলারেশন এবং চেঞ্জিং স্লোপ এগুলো করার জন্য তো অলরেডি ক্যালকুলাস আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। তাহলে ক্যালকুলাসের বিয়ন্ডে ফুরিয়ার ট্রান্সফর্ম কেন মোর ইউজফুল? এটা কোশ্চেন নাম্বার 1। আর 2 নম্বর বলতেছো যে এটা আননোন সিচুয়েশনে তোমার প্রেডিক্ট করতে হেল্প করে যে রিলেশনশিপটা কেমন হবে, মানে যেখানে কোনো নোন আমাদের ভ্যারিয়েবল ঠিক মতো জানা নাই, মানে আননোন টেরিটরিতে যে যদি কোনো সলিউশন থাকে, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম আমাদের গাইডলাইন দিতে পারে যে অ্যাটলিস্ট এই 5টা কম্পোনেন্টের পারমুটেশন কম্বিনেশন দিয়ে সলিউশনটা হবে, এবং এই 5টা ভ্যারিয়েবল দিয়ে এক্সপ্লেইন করা যায়, নট নেসেসারিলি অ্যাডিশনাল ভ্যারিয়েবল লাগে। ব্যাপারটা কি এরকম? বেসিক্যালি ব্যাপারটা আপনি যেটা বলছেন হ্যাঁ কাইন্ড অফ ওইরকমই আর কি। সো আপনাকে প্রথম ইয়েতে আসি যেটা বলেন যে ক্যালকুলাস তো আসলে বেসিক্যালি ভেরিয়েবিলিটি নিয়ে বলে। সো ক্যালকুলাসে আসলে আমাদের যেটা বলে ডিফারেন্সিয়েশন, তো ডিফারেন্সিয়েশন আছে আমাদের দুই ধরনের, একটা হলো অর্ডিনারি ডিফারেন্সিয়েশন, একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো অর্ডিনারি ডিফারেন্সিয়েশনে মেইন আমরা ধরে নিই যেটা টাইমের সাথে চেঞ্জ হয় না, অর্থাৎ কনস্ট্যান্ট। কিসের সাথে চেঞ্জ হয়? স্পেসের সাথে চেঞ্জ হয়, যে হ্যাঁ 5 মাইল দূরে গেলে কি প্রপার্টি, 10 মাইল দূরে গেলে কি প্রপার্টি, 20 মাইল দূরে গেলে কি প্রপার্টি। সো এটা বেসিক্যালি টাইমের সাথে কোনো চেঞ্জ হচ্ছে না, বাট স্পেসের সাথে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ডিসটেন্স ক্রস করলে তার প্রপার্টি কিরকম চেঞ্জ হয়। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ আ পার্ট অফ ক্যালকুলাস, যেটা বেসিক্যালি টাইমকে নিয়ে ডিল করে। তো আপনি যেটা বললেন যে হ্যাঁ আসলে আমার ক্যালকুলাস আছে, ফুরিয়ার ট্রান্সফরমেশন ইজ এ পার্ট অফ ক্যালকুলাস। সো এটা হলো ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং হলো যে হ্যাঁ আসলে এইটার ক্ষেত্রে যেটা হয় যে আমি বললাম যেটা আপনার ডিরেক্টলি ইকুয়েশন আমি ডিরাইভ করতে পারতেছি না, যেখানে সলিউশনে পার্শিয়াল মোস্ট অফ দ্য কেসেস যেখানে টাইমের সাথে প্রপার্টিটা চেঞ্জ হয়, ওই সকল ক্ষেত্রে ডিরেক্ট কোন ইকুয়েশন সলভ করা সম্ভব হয় না। দ্যাটস ওয়াই উই ইউজ দিস ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাজ আ টুল টু প্রেডিক্ট দ্য রেজাল্ট। বাট এটার জন্য আমাদের সার্টেন কন্ডিশন দরকার হয়, যে হ্যাঁ আমাকে আগে জানতে হবে যে এই কন্ডিশনটা এই জায়গায় এরকম। সো আমি যত বেশি কন্ডিশন ইকুয়েশনের মধ্যে দিতে পারবো, আমি তত বেশি অ্যাকুরেট রেজাল্ট পাবো। যেটা আপনি ছবিটার মধ্যে দেখছেন, প্রথমে এসে যখন ভ্যারিয়েবল দিচ্ছে 5টা নাম্বার অফ প্যারামিটার যখন অ্যাড করছে, তখন ছবিটা অ্যাবস্ট্রাক্ট বা পুরো ছবি আসে নাই। যখন 10টা দিচ্ছে ছবিটা আরো ক্লিয়ার হয়েছে। বাট যখন সে 350 ডিফারেন্ট কন্ডিশন দিতে পারছে, তখন সে পুরোপুরি ভাবে ওই ছবিটাকে ড্র করা সম্ভব হয়েছে। সো এটাই বেসিক্যালি আপনি মানে খুব ক্লিয়ার একটা আইডিয়া পাওয়া যায় যে হ্যাঁ ফুরিয়ার ট্রান্সফরমেশন আপনাকে যত বেশি কন্ডিশন ওকে আপনি দিবেন, এর উপর বেস করে সে একটা সলিউশন দিতে পারবে। ইটস নট 100% অ্যাকুরেট,
but it's very close to the accurate result. এখানে আমি একটা অ্যাড করি, কোশ্চেন হিসেবে বলতে পারো যে তুমি যদি হোমার সিম্পসনের ফেসটা অলরেডি জানো, মানে এটা একটু অলরেডি গিভেন, মানে একটা পিকচার ইজ অলরেডি গিভেন, এবং তুমি যদি এক্সপার্ট হও ইন ফোরিয়ার ট্রান্সফর্ম, তাহলে দেখা যাবে যে হোমার সিম্পসনের ছবিটাকে তুমি ম্যাথমেটিক্সে কনভার্ট করতে পারো বাই 102 ভ্যারিয়েবলস, তাই না? তার মানে অলরেডি একটা ফ্যাক্ট যদি গিভেন থাকে এবং আমার যদি নো আইডিয়া হয় যে এটা কই থেকে আসলো, তাহলে সেটাকে যদি তুমি একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস, মানে ভ্যারিয়েবলের লিমিট করতে চাও যে হাউ মেনি ভ্যারিয়েবল ইজ অ্যাবসলিউটলি নেসেসারি অ্যাট লিস্ট টু গেট ক্লোজ টু দিস পিকচার, তাহলে ওই ভ্যারিয়েবল গুলা ডিটারমাইন করার জন্য ফোরিয়ার ট্রান্সফর্মের মানে রোল আছে, তাই তো? বেসিক্যালি আমি ফুরিয়ার ট্রান্সফরমেশন একটু ডিটেইলসে যাইতে চাইছিলাম না। ফুরিয়ার ট্রান্সফরমেশন বেসিক্যালি সাইন ফাংশন, সো এটা বেসিক্যালি রিপিটেটিভ ফাংশন। তো সাইন ফাংশন একটা প্রপার্টি হলো, বা যে কোনো সাইনোসয়েডাল ফাংশন যেটা রিপিটেশন হয়, এটার একটা প্রপার্টি হলো যে আপনি যদি সেম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এরকম যখন সে ওয়েভ আকারে যায়, সো দুইটা ওয়েভের মাথা বা পিক যদি একসাথে ওভারল্যাপ করে, তাহলে সে জায়গায় একটা বড় পিক দেখা যায়। বাট একটার পিক আর একটার লোয়ার পার্ট যদি সুপারপজিশন হয়, তাহলে ওই জায়গাটা কিছুই দেখা যায় না, এটাকে বলে ডিস্ট্রাকশন, ইন্টারফারেন্স প্যাটার্ন। রাইট। সো এই ফুরিয়ার ট্রান্সফর্ম বেসিক্যালি যেটা করে, নাম্বার অফ সাইনোসয়েডাল ফাংশনকে সে অ্যাড করে। সো এক একটা সাইন ফাংশনের ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, অ্যামপ্লিটিউড ডিফারেন্ট। সো আমি যদি 500 সাইন ফাংশন অ্যাড করি, আমি মোর অ্যাকুরেট রেজাল্ট পাবো। বাট 500 সাইন ফাংশনের জন্য আমাকে 500 ইনিশিয়াল কন্ডিশন বা ডিফাইন করতে হবে আমাকে। সো এই জন্য আপনাকে যেটা বলে যে আপনার রেজাল্ট কতটুকু অ্যাকুরেট দরকার, এর উপর বেস করতে, এর উপর আসলে আপনার আমি যেটা বলতে যাচ্ছিলাম, আপনার রেজাল্টটা কতটুকু অ্যাকুরেট দরকার, এর উপর বেস করে আপনাকে ইনিশিয়াল কন্ডিশন গুলো দিতে হবে। সো আপনি যত বেশি ইনিশিয়াল কন্ডিশন দিবেন, আপনার রেজাল্ট উইল বি মাচ অ্যাকুরেট। সো সাইন ফাংশনটা বেসিক্যালি এই যে ডিফারেন্ট সাইন ফাংশনের ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড, এটা বেসিক্যালি সলভ করব বাই নাম্বার অফ ডিফারেন্ট ইনিশিয়াল কন্ডিশন দ্যাট ইউ গিভ। সো এটা বেসিক্যালি আমার অ্যাকুরেসিটা অ্যাক্টিং করবে হলো আমার ক্যাপাবিলিটি টু গিভ দ্য ইনিশিয়াল কন্ডিশন। সো যেরকম আপনি যেটা বললেন যে আমার ছবিটার ক্ষেত্রে, স্যার আমি ইজিলি ওকে 500 পয়েন্ট আমি দিতে পারি, বললাম যে হ্যাঁ অরিজিন থেকে 10 পয়েন্ট উপরের দিকে গেলে তার চোখ আছে, 5 পয়েন্ট উপরের দিকে গেলে তার নাক আছে। সো এরকম যদি আমি 500 পয়েন্ট তার ফেসিয়াল 500 পয়েন্ট যদি দিতে পারি, তার মানে সাইন ফাংশনের 500টা আমি ইনিশিয়াল কন্ডিশন দিয়ে দিলাম, which is very normal because I have the physical form of that picture. তার জন্য আনলিমিটেড ইনিশিয়াল কন্ডিশন বের করা কোনো প্রবলেম না। বাট প্র্যাকটিক্যাল কিছু ইস্যু আছে যেখানে আসলে আমরা কন্ডিশন বের করতে পারি না। এখন একই পিকচার, আমি জাস্ট মানে সিচুয়েশনটা যারা অডিয়েন্স তাদের কাছে ক্লিয়ার করার জন্য, তুমি যেটা বলছো আমি ধরতে পারছি, আমি জাস্ট সিচুয়েশনটা অডিয়েন্সকে আরো পরিষ্কার করার জন্য, মনে করো একটা পিকচার আছে, পিকচারের রেজুলেশন হলো 720। এখন এই পিকচার আমরা যখন স্ক্রিনে দেখি, মনে করো 2 ফিট দূরে থেকে দেখি, আমাদের এর চেয়ে ভালো কোয়ালিটির দরকার হয় না, কারণ এটা অলরেডি গুড এনাফ। কিন্তু এই পিকচারটা যদি কাছে আনো, তাহলে হয়তো পিক্সেল দেখা যায়, তাই না? তাহলে মনে করো 720 পিকচারের জন্য ওই ভ্যারিয়েবল যতগুলা লাগবে, এই পিকচারটা তুমি যদি 4K তে কনভার্ট করো, তাহলে তোমার ভ্যারিয়েবল একই পিকচারকে রিপ্রেজেন্ট করতে আরো অনেক অ্যাডিশনাল ভ্যারিয়েবল লাগবে, মাচ মোর লাগবে। সেটাই। তবে মানে এটার কথা হলো যে যত ভ্যারিয়েবল আনা যায়, তোমার অ্যাকচুয়াল প্রেডিকশন মডেল এত স্ট্রং হবে। আচ্ছা, তোমাকে আমি একটু ব্যাকগ্রাউন্ড দেই। আতিক আমাকে এটা জিজ্ঞেস করতেছিল যে অ্যাজ এ ফিজিশিয়ান এন্ড অ্যাজ এ ইন জেনারেল কিউরিয়াস পারসন, কেন ফোরিয়ার ট্রান্সফর্ম নিয়ে আমি কথা বলতে চাই, স্পেশালি মেডিকেল পয়েন্ট অফ ভিউতে, তাই না? আমি একটু ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে তুমি বুঝতে পারবা কেন। কারণ ব্রেইনে যে নিউরনগুলা ফায়ার করে, সেই নিউরনগুলার ফায়ারটা কিন্তু একটা সাইন ওয়েভ, অ্যাকশন পটেনশিয়াল, উপরে যায় নিচে নেমে আসে। এখন এই অ্যাকশন পটেনশিয়াল গুলা সামেশন হয়। মনে করো 10টা নিউরনের একজন একটা সিঙ্গেল টার্মিনালে শেষ হয়েছে, এখন এর মধ্যে যদি 4টা ফায়ার করে আর 3টা নেগেটিভ দিকে ফায়ার করে, মানে ইনহিবিটেড হয়, তাহলে হয়তো কোনো অ্যাকশন পটেনশিয়াল ডাউন দ্য স্ট্রিম জেনারেটেড হবে না।
কিন্তু যদি ওই যে বললাম যে ইন্টারফারেন্স প্যাটার্ন দুইটার পিক যদি একসাথে অ্যাড হয় তাহলে একটা পিকটা বড় হবে, আর একটা পিক আর একটা ট্রফ যদি অ্যাড হয় তাহলে ফ্ল্যাট লাইন হয়ে যাবে, তাই না? তাহলে ডিপেন্ডিং অন হাউ মেনি কম্পোনেন্ট ইজ ওয়ার্কিং টুয়ার্ডস দ্য সেম টার্মিনাল, এই ফোরিয়ার ট্রান্সফর্মটা ওখানে লাগে। হ্যাঁ, কিন্তু এটা একটা টেকনিক্যালিটি, কিন্তু আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে এখানে। এখানে ওরা বলতেছে, যেমন আমি তোমাকে বলি, তোমাকে যদি আমি একটা স্ট্রেট লাইন দেই, ইভেন এই স্ট্রেট লাইনটা 15-20টা সাইন ওয়েভ দিয়ে এক্সপ্রেস করা সম্ভব। এখন কিছু কিছু থিওরি আছে, যেমন ওরা বলে হলোগ্রাম, শুনছো তাই না? হলোগ্রাম, হলোগ্রাম হলো যে মনে করো মানে ইন্ডিভিজুয়াল পিক্সেলের ভিতরে, মানে ইন্ডিভিজুয়াল এরিয়া, মনে করো পিকচারটা এত বড়, হ্যাঁ মানে জাস্ট বোঝানোর জন্য, আমার হাতের যতটুকু জায়গা, এইটুকু জায়গার মধ্যে যতখানি ইনফরমেশন আছে, এই ইনফরমেশন দিয়ে এই অরিজিনাল পিকচারের মধ্যে সব ইনফরমেশন আবার এইটুকুর মধ্যে ক্যাপচার করা যায়। হ্যাঁ, আমি জয়েন করতেছি, নির্ঝর জয়েন করতেছে আমাদের, ঠিক আছে? হ্যাঁ, একটা ছোট সেকশনে হোল পিকচারের ইনফরমেশন থাকে। ব্রেইনেও মেমোরির ক্ষেত্রে একই রকম একটা প্রিন্সিপাল আছে। প্রিন্সিপালটা হলো মানে হলোগ্রাফিক মেমোরি প্রিন্সিপাল, যদি এটা প্রুভেন না, কিন্তু প্রিন্সিপালটা হলো এরকম যে তুমি যদি ব্রেইনের একটা সিঙ্গেল জায়গা লেশন করো, মানে কেটে ফেলে দাও, তাহলে দেখা যায় যে তার মেমোরির তেমন কোনো সিগনিফিকেন্ট ক্ষতি হয় না। তুমি যদি বড় একটা সেকশনে ফেলে দাও, দেখা যাবে তার ছোটবেলার কথা ঠিকই মনে আছে। তাহলে বেসিক্যালি অরিজিনাল একটা প্রিন্সিপাল ছিল, যখন ব্রেইন নিয়ে মানুষ নতুন রিসার্চ করা শুরু করছে, তখন একটা প্রিন্সিপাল ছিল যে মেমোরি ইজ স্টোরড ইন পার্টিকুলার লোকেশন, এবং এই পার্টিকুলার লোকেশন যদি ড্যামেজ হয়, দে ক্যান নট রিকল দ্য মেমোরি। কিন্তু এই থিওরিটা চেঞ্জ হয়ে গেছে। এই থিওরিটা এখন চেঞ্জ হয়ে কি আসছে, এখন তারা ইন জেনারেল বলে যে ব্রেইনের মেমোরিটা ডিস্ট্রিবিউটেড থাকে অ্যাক্রস লার্জ এরিয়া, এই জন্য মাল্টিপল রিডান্ডেন্সি আছে, মানে একটা জায়গা লেশন হলেও বাকি জায়গাটা কম্পেনসেট করতে পারে। এখন মনে করো যে আমার যে অরিজিনাল পিকচারটা ছিল এতখানি জায়গা, মনে করো এতখানি জায়গায় মেমোরিটা ছড়ানো, এর মধ্যে শুধু এইটুক জায়গা রেখে বাকি সব জায়গায় যদি ফেলায় দাও, এই যে এইটুক জায়গার মধ্যে যেহেতু অরিজিনাল হোল ইনফরমেশন এইটুকের মধ্যে আছে, এই প্রিন্সিপালটা এক্স্যাক্টলি হলোগ্রামের মতো। এখন হলোগ্রাম প্রোডাকশন করে বাই ইন্টারফেরিং টু লেজার বিম, নট ওয়ান, তুমি জানো। এখন দুটা লেজার বিম ইন্টারফারেন্স করে তাদের যে ইন্টারফারেন্স প্যাটার্নটা, মানে কিছু কিছু জায়গায় পিকটা উপরে যাবে, কিছু কিছু জায়গায় ফ্ল্যাট লাইন হয়ে যাবে, কিছু জায়গায় ইন্টারমিডিয়েট আসবে, তাই না? এখন এই হলোগ্রামের মধ্যে দুইটা লেজার বিমের ইন্টারফারেন্স প্যাটার্নটা তুমি যদি সেভ করে রাখো ডিস্কে, দ্যাট ক্যান সার্ভ অফ আইদার, কারণ তুমি ওই ইন্টারফারেন্সটা ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে অরিজিনালে কনভার্ট করতে পারবা। ঠিক একই রকম ব্রেনের ভিতরে যে অ্যাকশন পটেনশিয়াল গুলা হয়, সেই অ্যাকশন পটেনশিয়াল গুলো ইন্ডিভিজুয়াল দিয়ে দিয়ে আলটিমেটলি একটা সিঙ্গেল মেমোরি হয়। এখন তুমি যদি মেমোরি অলরেডি তোমার হাতে থাকে, ইউ ক্যান কনভার্ট ফ্রম দ্য মেমোরি টু দ্য অরিজিনাল সিগন্যাল। এখন সেই অরিজিনাল সিগন্যালটা বোঝার জন্য ব্রেনের একটা রিসার্চ আছে, মানে বেসিক্যালি কনসাসনেস কিভাবে আসে, মেমোরি কিভাবে আসে। এই অ্যাকশন পটেনশিয়াল ছোট ছোট নিউরন গুলা ফায়ার করে, এই ফায়ার করে একটা কিউমুলেটিভ রেজাল্ট হয়, রেজাল্ট হলো আমাদের অ্যাওয়ারনেস অথবা কনসাসনেস। কিন্তু এই অ্যাওয়ারনেস যদি অলরেডি তুমি জানো, এই অ্যাওয়ারনেসটা মনে করো হোমার সিম্পসনের পিকচার, এখন তুমি অলরেডি এটা জানো, তাহলে এটাকে এক্সপ্লেন করতে তোমার কতগুলা ভ্যারিয়েবল এবং কোথায় কোথায় সেই ভ্যারিয়েবল, কাজে ওইটার সাথে যেহেতু ফোরিয়ার ট্রান্সফর্ম ডিরেক্টলি লিংক, এই জন্য আমি ইন্টারেস্টেড। বুঝতে পারছো? আচ্ছা, এই অ্যাপ্লিকেশনটা আসলে আমার জানা ছিল না, খুবই ইন্টারেস্টিং এর অ্যাপ্লিকেশন। গিভেন দ্য কনসাসনেস অথবা মেমোরি যদি আমাদের অলরেডি গিভেন হয়, যেটা অলরেডি আছে, তাহলে এখন ফিলোসফি অফ সায়েন্স বলো, নিউরো সায়েন্স বলো, ইন জেনারেল মানে সায়েন্সের ওভারঅল হার্ড প্রবলেম বলো, তোমরা নিশ্চয়ই শুনছো, এর মধ্যে এই কনসাসনেস ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট প্রবলেম টু সলভ। আর একটা হার্ড প্রবলেম আমি এক্সাম্পল দিই, আরেকটা হলো হোয়াট গিভস দ্য ম্যাটার দ্য মাসনেস।
এটা আরেকটা হার্ড প্রবলেম। হ্যাঁ, যেমন এটা সলভ করার জন্য সেই এখন হিগস বোজন দিয়ে এক্সপ্লেন করতেছে, কিন্তু হিগস বোজন নিয়ে স্টিল কন্ট্রোভার্সি আছে। অনেক সায়েন্টিস্ট বলে দ্যাট ওয়াজ নট কনক্লুসিভ, যদিও নোবেল প্রাইজ পাইছে, কিন্তু এখনো কন্ট্রোভার্সি আছে। আরেকটা হার্ড প্রবলেম আমি দেই, সেটা হলো এই গ্র্যাভিটির সাথে তোমার কোয়ান্টাম ফিজিক্সের আকাশ আর পাতাল পার্থক্য নিশ্চয়ই জানো। গ্র্যাভিটি হলো নট কোয়ান্টাইজড, কারণ গ্র্যাভিটি হলো একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। কারণ তুমি যতই ডিপে যাবা ওই স্পেস টাইম কার্ভেচারে ততই প্রপোর্শনেটলি চেঞ্জ হয়, এটা কোয়ান্টাইজ না। আর কোয়ান্টাম ফিজিক্স এভরিথিং ইজ কোয়ান্টাইজ, মানে পার্টিকেলের মধ্যে কোয়ান্টাম প্যাকেট হিসেবে এটা ট্রান্সমিট হয়, তাই না? তাহলে এটা আর একটা হার্ড প্রবলেম। তাহলে 3টা হার্ড প্রবলেম দিলাম, কিন্তু এমন দিস 3 হার্ড প্রবলেম, এই কনসাসনেসটা নাম্বার টপে, এভরিবডি এগ্রিজ, ইভেন ফিজিসিস্ট। তুমি জানো অনেক পপুলার ফিজিসিস্ট আছে, তাদের কাছে যদি জিজ্ঞেস করো যে what is the number 1 hard problem in general science, not medicine, not neuroscience, not biology, overall science, একটা হলো কনসাসনেস। এখন এই কনসাসনেস কে ট্যাকল করতে গেলে তোমার ফোরিয়ার ট্রান্সফর্মটা মিরাকুলাসলি পাওয়ারফুল। কারণ তুমি অলরেডি গিভেন একটা জিনিস আছে, মনে করো তোমার হাতে র্যান্ডমলি একটা মাইক্রোফিল্ম আসছে, মনে করো একটা যে ফটোগ্রাফি ফিল্ম আছে না, সেই ফিল্মটা তুমি পাইছো। সেই ফিল্মের মধ্যে তুমি একটু ভালো করে দেখলা, ওমা এটা তো একটা হলোগ্রাফিক নেচার আছে, কারণ এর মধ্যে ইন্টারফারেন্স প্যাটার্ন আছে, মানে এটা একটা জিগজ্যাগ লাইন। তার মানে জিগজ্যাগ লাইনটা আসছে কম্পোনেন্ট লাইন থেকে। এখন কম্পোনেন্ট লাইন বাইর করতে গেলে তো ফোরিয়ার ট্রান্সফর্মটা করা যায়। এখন ম্যাটার হলো আমাকে ভ্যারিয়েবল 500টা লাগবে নাকি 1 বিলিয়ন লাগবে, তাই না? কিন্তু ইন থিওরি ইট ক্যান বি সলভেবল বাই দিস টেকনিক, ফোরিয়ার ট্রান্সফর্ম টেকনিক। তাহলে এই জন্য যারা কনসাসনেস নিয়ে হার্ডকোর রিসার্চ করে তারা সবাই ফোরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে। কিন্তু বেসিক্যালি আমি 5 বছর নিউরোসায়েন্সে পিএইচডি করছি, এই টপিকসটা আমার পিএইচডি করার সময় ঠিক মতো কেউ টাচ করে নাই, মানে এটা এত অ্যাডভান্স লেভেলের, টু বি অনেস্ট। হ্যাঁ, তুমি আমাদের বলো দেখি, আমি তোমাকে আবার রিফ্রেশ করে কোশ্চেন করি। ফর জেনারেল অডিয়েন্স, যারা সায়েন্টিফিক ফিল্ডে না, বুয়েটের মতো পড়ে নাই, অথবা যারা ম্যাথমেটিক্যাল অ্যাডভান্স ম্যাথমেটিক্স, তারা তো এই লাইনে আমাদের কথাবার্তা তাদের কাছে সিম্পল। কিন্তু মনে করো এডুকেটেড, আমি বলবো মনে করো কেউ হাই স্কুল থেকে ক্যালকুলাস শেষ করছে এবং সে সায়েন্সে পড়ছে, তারা ইউনিভার্সিটিতে পড়তে যাবে, এইরকম লেভেলের মানুষের জন্য তুমি যদি বলতে চাও why Fourier transform is useful এবং জিনিসটা কি, তুমি একটু সহজভাবে। আচ্ছা, এখন আমি অনেক সময় দেখছি যে ছাত্রছাত্রীরা, আপনি যদি প্রথম কথা বলতে চান কোন একটা ক্লাসে, যদি আপনি কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি বা মনে করেন কোন একটা টপিক কিভাবে আসলো, মানুষজন কেন ওই পার্টিকুলার এরিয়াতে ইন্টারেস্টেড হলো, সেটার গল্প বললে অনেক সময় দেখবেন যে মানুষজন একটু হালকা মুডে চলে যায়। মানে পড়াশোনা সিরিয়াস বিষয় হওয়ার থেকে যদি ইজি হয় তাহলে তারা মানে হাসি খুশির মাধ্যমে শিখতে পারে। সো মানে ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা বলা হচ্ছে, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি যে সুমন যেটা বলছে যে হিটের কিছু ইকুয়েশন, তো অ্যাকচুয়ালি জোসেফ ফুরিয়ার নামে যে প্রথম দিয়ে গেছে, ঠিক আছে, সেই মানে তারই কিছু মডিফাইড থিওরি থেকে ফুরিয়ার ট্রান্সফর্মটা আসছে। এখন জোসেফ ফুরিয়ারের কাহিনীটা বেশ মজার। মানে এমনি মনে করেন যত আমরা বিভিন্ন রকম মানে রেপুটেড সায়েন্টিস্ট বা জগৎ বিখ্যাত সায়েন্টিস্ট দেখে দেখছি, তারা খুব আর্লি ব্লুমার ছিল, ঠিক আছে, কিন্তু অন দ্য কন্ট্রারি জোসেফ ফুরিয়ার হচ্ছে লেট ব্লুমার। মানে সে যখন কন্ডাকশন থিওরি দিচ্ছে তখন তার বয়স ছিল 52 বছর, এবং এটা একটা কারণ আছে, সেটা তো আগে ট্যালেন্টেড ছিল কিন্তু তার ট্যালেন্ট প্রকাশ করার জন্য সে কোনো সুযোগ পায়নি। মানে যেটা হচ্ছে মোস্ট প্রবাবলি ফ্রেঞ্চ রেভলিউশন, অথবা আমি এক্স্যাক্টলি শিওর না, জোসেফ ফুরিয়ার হচ্ছে প্রথম জীবনে সে আর্মির ছিল, মানে কি বলা যায়, সৈনিক বা যোদ্ধা ছিল। তো তার প্রথম জীবনে তাকে হচ্ছে যুদ্ধ করতে হয়েছে, এই কারণে সে সুযোগটা পায়নি। তো যখন যুদ্ধ শেষে সে ফিরে গেছে 45 না 48 বছর পরে, তখন সে আবার পড়াশোনায় নিজেকে নিয়োজিত করছে। 10 বছর আটকা ছিল নেপোলিয়নের সাথে। আচ্ছা, এটা হতে পারে। মানে আমি যেটা বললাম যে মানে তার এক্সাক্ট হিস্ট্রিটা আমার মনে নাই, মানে সে যুদ্ধ করছে এইটুকু মনে আছে। এবং পরে যখন সে সুযোগ পাচ্ছে তখন সে মানে এই থিওরি গুলো দেওয়া শুরু করছে, এবং তার যে হিট কন্ডাকশনের থিওরি সেটা এখনো আপনার মানে সবাই ইউজ করে। এই আর আপনি যেটা বলতেছিলেন যে মানে রেসিপি যদি আমরা জানতে পারি, ওটা মেইনলি হচ্ছে কি যে ফুরিয়ার ট্রান্সফর্মটা আপনার অনেকটা মানে ব্যাক অ্যানালিসিস করে বলতে পারে যে কোনো একটা সিগন্যালে আপনার ডমিনেন্ট ফ্রিকোয়েন্সি কোনটা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার
ভোল্টেজ মেজার করতে বলা হয়েছে, বা মনে করেন কোন একটা অনেকগুলো আপনার নোড আছে বা অনেকগুলো মনে করেন আপনার পোর্ট আছে, কোন পোর্টে আপনি লাগাইলে সিগন্যালটা পাবেন। ঠিক আছে, তো এইটা খুব ইজি ভাষায় যদি আমি বুঝাতে চাই, মনে করেন যে আপনার কাছে হচ্ছে 16টা পোর্ট দেওয়া আছে, 16টা পোর্টের কোনটাতে আপনার সিগন্যাল আছে এটা আপনি কিভাবে বুঝতে পারেন। এখন মানে ফুরিয়ার ট্রান্সফর্মের বেসিক আইডিয়াটা হচ্ছে যে আপনি 16টাতেই কানেক্ট করবেন, কানেক্ট করলে 16টার একসাথে কি সিগন্যাল আসতেছে সেটা আপনি বুঝতে পারবেন। তারপর সেখান থেকে মানে এফএফটি যেটা বলে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, সেটা করলে আপনাকে একটা ম্যাপ দিবে, মানে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের সাথে একটা ম্যাপ দিবে। তো কোন ফ্রিকোয়েন্সিতে আপনার সিগন্যালটা আসতেছে সেখানে সে একটা টিক দিবে, মানে এখানে দেখলে বোঝা যাবে যে আপনার বেশিরভাগ সিগন্যাল আসতেছে কোন একটা পার্টিকুলার পোর্ট থেকে। তো তখন আপনি বাকিগুলো ভুলে গিয়ে শুধুমাত্র ওই একটা পোর্টে অ্যানালাইজ করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনার নয়েজ কম আসবে, আপনার আইডেন্টিফিকেশনটা ইজিয়ার হবে এটা। আর সুমন এর আগে কিছুক্ষণ আগে বলতেছিল যে মানে যদি রেক্ট্যাঙ্গুলার সাইন হয় বা রেক্ট্যাঙ্গুলার সিগন্যাল হয় বা ট্রায়াঙ্গুলার সিগন্যাল হয়, তো এগুলো সবকিছু হচ্ছে ফুরিয়ার সিরিজ দিয়ে এক্সপ্রেস করা যায়। এটা কিন্তু মানে ডিফারেন্ট, মানে ফুরিয়ার ট্রান্সফর্মার থেকে এটা আলাদা। এটা হচ্ছে আপনার ফুরিয়ার ফ্রিকোয়েন্সি, আমি যেটা বলতেছিলাম যে মনে করেন এটা অনেকটা হচ্ছে অসীম তট বলে না বাংলায়, বা ইনফাইনাইট সিরিজ। মনে করেন প্রথম যখন মানুষজন অনেক অনেক আগে ইজিপশিয়ান টাইমে যখন তারা হিসাব করা শুরু করছে যে পায়ের মান কত, ঠিক আছে, পায়ে তাদের ইন্টারেস্ট ছিল, কারণ হচ্ছে একটা সার্কেলের এরিয়া যখন তারা মাপতে যাবে তখন তারা কিভাবে মাপবে, এটা তো সিম্পল একটা রেক্টেঙ্গল না যেটার দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ দিলে চলে আসতেছে। তো সেখান থেকে মানুষজন মানে প্রথম দিকে অ্যাপ্রক্সিমেট কি করছে, যে আমরা জানি যে ভারতের অনেক মনীষী বা ম্যাথমেটিশিয়ান ছিল, তারা বলছে এটার মান হচ্ছে 22/7, কিন্তু এটা কি এক্স্যাক্টলি পাই? এটা কিন্তু এক্স্যাক্টলি পাই না, মানে এটার কাছাকাছি। ঠিক আছে, তারপর আমরা যদি আবার আরেকজন ভারতীয় ম্যাথমেটিশিয়ানের এক্সাম্পল দিই, এই ব্যাটার নাম হচ্ছে রামানুজন। ঠিক আছে, সে আবার অনেকটা মানে গিফটেড বা ট্যালেন্টে দিয়েছে, সে মানে অ্যাপ্রক্সিমেট সিরিজ বলে দিতে পারতো যে এইভাবে যোগ করো তাহলে পায়ের কাছাকাছি যাবে। তো সে যেই থিওরিটা দিয়ে গেছিল পাই এস্টিমেট করার জন্য, সেটা আপনার এই মানে 2000 বা 2010 পর্যন্ত মানুষজন ইউজ করতো। এই তো আমি অনেক দূরে সরে আসতেছি, আবার যদি ফিরে যাই যে অসীম তট, একটা ব্যাপার হচ্ছে যে অসীম তট বা ইনফাইনাইট সিরিজ যেটা, সেটা হচ্ছে কোন একটা নাম্বারের কাছে পৌঁছাবে, কিন্তু এক্স্যাক্টলি সেটা মানে আপনাকে বলবে না। মনে করেন হয়তো √2 এটার ভ্যালু কত, মানে এটা ছোটবেলায় আমরা শিখেছি যে অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো এক্স্যাক্টলি এটার ভ্যালু কত, এটা হচ্ছে যে ইনফাইনাইট সিরিজের মাধ্যমে আপনি প্রকাশ করতে পারেন যে ঠিক আছে প্রথম হচ্ছে তোমার মানে এ যোগ করতে হবে 1/a, তারপর 1/x তো 1/a কিভাবে যদি যেতে থাকেন তাহলে হচ্ছে এক সময় হয়তো আপনি মানে √2 এর কাছাকাছি পৌঁছাবেন, কিন্তু এক্সাক্ট নাম্বারটা পাবেন না। তো ফুরিয়ার সিরিজটা হচ্ছে অনেকটা ওই রকম, যখন আমরা স্কোয়ার সিগন্যাল বা ট্রায়াঙ্গুলার সিগন্যাল প্রিপেয়ার করার চেষ্টা করি বা মানে বানানোর চেষ্টা করি, তখন হচ্ছে ফুরিয়ার সিরিজ অনেকগুলো সিগন্যাল একসাথে অ্যাড করে মানে ওই স্কোয়ার সিগন্যালের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করে। মানে এটা এরকম যে আপনার দূর থেকে দেখে বা খালি চোখে দেখে মনে হবে যে এটা স্কোয়ার সিগন্যাল, কিন্তু আপনি যদি জুম আউট করেন তাহলে কাছাকাছি গেলে দেখবেন এটা অ্যাকচুয়ালি সাইন ওয়েভ। বা আপনি যদি মানে কস ওয়েভ মানে যে ফ্রিকোয়েন্সি দিয়ে আপনি এটা ডিফাইন করতেছেন সেটার উপর নির্ভর করে। তো ফুরিয়ারের আইডিয়াটা ছিল এরকম যে আপনি যদি কোনো একটা মানে অসীম সিরিজ বা ইনফাইনাইট সিরিজ যদি অ্যাড করতে থাকেন, আপনার পার্টিকুলার কোএফিশিয়েন্ট গুলো যদি রিজনেবল হয়, তখন হচ্ছে আপনি এটার কাছে পৌঁছাতে পারবেন, এবং এত কাছে পৌঁছাতে পারবেন দেখে মনে হবে যে ওইটা এক্স্যাক্টলি হচ্ছে নাম্বার 2 অথবা √2। তো মানে এই রিগার্ডে আমাদের একটা কোশ্চেন আমি জাস্ট করছি ফ্যাসিলিটেট করার জন্য কোশ্চেন করতেছি যে যেহেতু আমরা জানি ফোরিয়ার ট্রান্সফর্ম দিয়ে তোমার আননোন জিনিস তুমি কতখানি অ্যাকুরেসি দিয়ে বের করবা, এটা নাম্বার অফ ভেরিয়েবল সংখ্যা যদি বাড়াইতে থাকো এটা মোর অ্যাকুরেট দিকে যাবে। যেমন একটা স্কোয়ারকে যদি সাইন ওয়েভ দিয়ে এক্সপ্রেস করতে চাও তাহলে হয়তো 10টা সাইন ওয়েভ লাগে মিনিমাম, যদি তার পিক্সেল 2 পিক্সেল থাকে, কিন্তু তুমি যদি জুম করো তাহলে হয়তো আরো ভেরিয়েবল লাগবে। তাহলে পাই এর মান এটা কি ফুরিয়ার সিরিজ দিয়ে কতখানি অ্যাকুরেটলি মাপা যায়? পাই যেমন তুমি জানো এটা ডিফিকাল্ট মানে ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ভ্যালু, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে কি এটা পসিবল যে টু গেট এ ভেরি অ্যাকুরেট রেজাল্ট? হ্যাঁ, এটা অবশ্যই পসিবল। আপনি যদি কোনো একটা ফাংশনকে ডিফাইন করেন যে সাইন ওয়েভ দিয়ে, ঠিক আছে, সাইন ওয়েভের মান কখন পায়ের সমান হয়, তো সেভাবে আপনি অ্যাপ্রক্সিমেট করে এটা চেষ্টা করতে পারেন। কিন্তু যেহেতু এখন আমাদের ট্রিগোনোমেট্রিক নলেজ আছে, সেটা হয়তো খুব ইজিয়ার এবং খুব এফিসিয়েন্ট হবে যদি আমরা ডিরেক্ট অ্যাপ্রোচে বের করতে চাই। ঠিক আছে, কিন্তু আপনি যদি এটা মানে ধরেন শত ডিজিট পর পর্যন্ত বের করতে যান, তখন হয়তো আপনার ইয়ে লাগবে মানে বিভিন্ন সিরিজ লাগবে।
এবং ফুরিয়ার সিরিজও বের করা যাবে, কিন্তু এটা অতটা অ্যাকুরেট কিনা সেটা আসলে ডিফাইন করবে হচ্ছে আপনি কোন ফাংশন ব্যবহার করতেছেন, এটা একটা। এবং এফিশিয়েন্ট কিনা সেটা একটা ম্যাটার করে। মনে করেন একই অ্যালগোরিদম, মানে আপনি একই কম্পিউটার ইউজ করতেছেন কিন্তু দুইটা অ্যালগোরিদম, যেই অ্যালগোরিদম আপনাকে 10 মিনিটের রেজাল্ট দিবে সেটা অবশ্যই যেটা 1 ঘন্টার রেজাল্ট দেবে তার থেকে বেটার, এবং মানুষজন এটা প্রেফার করবে। এবং ওই যে আমি যেটা বলতেছিলাম যে রামানুজনের থিওরি ছিল, সেটা দিয়ে পাই ক্যালকুলেট করতো, ওইটা এতদিন পর্যন্ত টিকে থাকার কারণ হচ্ছে ওর থেকে বেটার অ্যালগোরিদম পাওয়া যায় না। এখন হয়তো বেটার কোনো অ্যালগোরিদম আছে, ওটা মানুষ বা সুপার কম্পিউটার যখন ক্যালকুলেট করে, যেমন বলা হয় যে আপনি যদি পায়ের ভ্যালু দশমিকের পরে কত 39 ঘর নাকি 40 ঘর পর্যন্ত যদি জানেন, তাহলে হাইড্রোজেনের যে ভলিউম সেটা আপনি অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারেন। মানে তারপরেও প্রয়োজন নাই। এখন এটা আপনার কাছে মনে হচ্ছে প্রয়োজন নাই, কিন্তু এখনো তো মানুষজন বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে। যেমন ধরেন আপনার স্পেস নিয়ে যারা গবেষণা করে বা বিভিন্ন পার্টিকেল নিয়ে যারা গবেষণা করে, তারা কি করে বিভিন্ন পার্টিকেলের সাথে কোলাইড করতেছে, কোন স্পিডে বা কোন অ্যাঙ্গেলে তাদেরকে ছুটতে হবে, সেগুলোর জন্য তখন ওদের এগুলো দরকার হয়। যেমন বেশ কয়েক বছর আগে, যেমন ধরেন 2 কি 3 বছর আগে মনে হয় যে গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্ট করলো, ঠিক আছে? তো ওদের জন্য ইনস্ট্রুমেন্ট গুলো খুবই অ্যাকুরেট হতে হয়, হাইলি অ্যাকুরেট হতে হয়, এবং ওই মানে তাদের ভ্যালু যে কনসিস্টেন্ট, এক্সপেরিমেন্টাল মেজারমেন্ট যে কনসিস্টেন্ট, এটার জন্য তারা ডিফারেন্ট পজিশনে সেম এক্সপেরিমেন্ট করে। এবং হচ্ছে ওই গ্র্যাভিটেশনাল ওয়েভের কারণে যে পরিমাণ সিগন্যালের ভ্যারিয়েশন হবে সেটা তো এত নেগলিজিবল যে নর্মাল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা হয়তো পারবো না। তো মানুষজন এখন জিনিসগুলো ভেরিফাই করতে পারতেছে, কারণ আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো হয়তো ইমপ্রুভ করছে সময়ের সাথে। আগে হয়তো মানে 10⁻⁻6 পর্যন্ত মেজার করতে পারতো, এখন 10⁻⁻12 পর্যন্ত পারে। এইসব কারণে আর কি মানে ডিপেন্ড করে যে আপনার নিডের উপর বেস করে অ্যালগোরিদম চেঞ্জ হয়। বা এই পয়েন্টে আমার একটা কোশ্চেন আছে। ধরো তুমি বলছো যে ট্রিকোনোমেট্রিক মেথড আছে, আবার ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে একই জিনিস বের করা যায়, কিন্তু কম্পিউটেশনালি কোনটা মোর রিসোর্স কনজিউমিং, ফুরিয়ার ট্রান্সফর্ম নাকি ট্র্যাডিশনাল ট্রিকোনোমেট্রিক মেথড? ফর এক্সাম্পল পায়ের মান যদি বের করো, তুমি যদি একই লেভেলের অ্যাকুরেসি চাও, তোমার ফুরিয়ার ট্রান্সফর্মটা করলে কি কম্পিউটেশনাল পাওয়ার বেশি লাগবে নাকি ট্র্যাডিশনাল মেথডে করলে বেশি লাগবে, তোমার আইডিয়া? এটা ভাই আসলে অনেকগুলো মাল্টিপল অ্যালগোরিদম থাকার কথা। এখন আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে কোনটা এফিশিয়েন্ট, তবে আমি আপনাকে একটা ধারণা দিই। যদি ট্রিগোনোমেট্রি দিয়ে আপনি ক্যালকুলেট করতে চান, তাহলে হচ্ছে সাইন থিটার মানে আমরা কি জানি, সেটা হচ্ছে মানে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? মানে ইংরেজিতে বলা হচ্ছে, ভুলে গেলাম তো, আপনার একটা হাইপোটেনাস মনে হয় এরকম। এখন আপনি একটা চিনি, হ্যাঁ যাই মানে লম্ব অতিভুজ। এখন আপনি কি করবেন, একটা ট্রায়াঙ্গেল আঁকবেন, ঠিক আছে? এখন ওইখান থেকে হচ্ছে আপনি যদি পায়ের মানটা বের করতে চান, তাহলে হচ্ছে সেইভাবে আপনার যে লম্ব এবং অতিভুজের হিসাব করে বের করতে হবে যে কোন ভ্যালুতে, বা যখন সাইন পায়ের ভ্যালু হয় তখন এটা কি মানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 0 হতে থাকে, মানে প্রায় ইনফাইনাইট সিরিজের কাছাকাছি যেতে পারে, মানে ইনফাইনাইট ভ্যালুর কাছাকাছি যেতে থাকে। তো আপনাকে তখন মেজার করতে হবে যে লম্ব অতিভুজের রেশিও কোন পজিশনে গেলে মানে পায়ের কাছাকাছি যায়। তো সেভাবে আপনাকে হচ্ছে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তো এখন সেক্ষেত্রে আপনার কি ডিভিশন থাকতেছে, ডিভিশনটা আপনি কত অ্যাকুরেটলি করতে পারতেছেন সেটার উপর নির্ভর করবে। একইভাবে যদি আপনি ফুরিয়ার সিরিজ এস্টিমেট করেন, তখন হয়তো সেটাকে একটা মানে ফাংশনের এক্সপেনশন হিসেবে মানে ক্যালকুলেট করবে, মানে ফ্রিকোয়েন্সি এক্সপেনশন হিসেবে, যে ঠিক আছে হয়তো সাইন ওয়েভ তার ডিফারেন্ট রিপিটেশন বা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি অ্যাড করতে করতে কত আসছে সেটা। বা যদি আপনি মানে টেইলর সিরিজ এক্সপেনশন করেন, যেটা আমাদের এইচএসসি বা এসএসসিতে শেখানো হয়, যে সাইন থিটাকে যদি এক্সপ্যান্ড করা তাহলে কি হবে, তো সেইভাবে সেই অ্যালগরিদম দিয়ে আপনি ক্যালকুলেট করতে পারেন। তো মেইনলি দেখার উপায়টা হচ্ছে যে কম্পিউটেশনালি কোনটা এফিশিয়েন্ট হবে, যেটাতে আপনার অপারেশন কম করা লাগতেছে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ বা ডিফারেন্সিয়েশন কম করা লাগতেছে। সেটা সুমন কিছু বলতে চাই মনে হয়। আচ্ছা, আমি অ্যাড করতে চাই একটু, সেটা হলো যে ফুরিয়ার ট্রান্সফরমেশন বা আপনার টেইলর সিরিজ যেটাই বলি আমরা, এগুলো প্রেডিক্ট করে দ্য রেজাল্ট। সো যদি কোনো জিনিসের ডিরেক্ট অ্যানালিটিক্যাল সলিউশন থাকে, সেক্ষেত্রে ফুরিয়ার ট্রান্সফরমেশন ইজ নট সাজেস্টেড। ফুরিয়ার ট্রান্সফরমেশন দিয়ে আমি সেম অথবা সিমিলার কাইন্ড অফ রেজাল্ট পাইতে পারি, দ্যাটস ট্রু। সো যত বেশি কন্ডিশন দিব তত অ্যাকুরেট হবে। বাট যদি আমি কোনোটা ডিরেক্টলি অ্যানালিটিক্যাল সলিউশন দিতে পারি, সো ওই জায়গায় আসলে আমার ফুরিয়ার ট্রান্সফরমেশন সাজেস্টেড না, কারণ ফুরিয়ার ট্রান্সফরমেশন বেসিক্যালি প্রেডিক্ট করে রেজাল্ট। সো যেই সব জায়গায় আমরা আসলে ডিরেক্টলি কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অলরেডি এক্সিস্টিং প্রুভেন থিওরি বা থিওরিটিক্যালি অ্যানালিটিক্যাল সলিউশন করা সম্ভব, সেক্ষেত্রে আসলে আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন মানে সাজেস্ট করি না আর কি। সো এটা একটা জাস্ট অ্যাড করা ছিল আর কি আমার।
আচ্ছা, তাহলে নির্ঝর তুমি বলো দেখি ডে টু ডে লাইফে ফোরিয়ার ট্রান্সফর্ম কতখানি ইউজ হয়? মানে তুমি যে রিসার্চ করো, তোমার মনে হয় ম্যাগনেটিজম, ইলেকট্রিক্যাল কমিউনিকেশন সামথিং, তোমার অ্যাকচুয়াল মেজরটা কি? তুমি এখন যে রিসার্চ করতেছো ভার্সাস তোমার পিএইচডি থিসিস, একটু ব্যাকগ্রাউন্ড দাও দেখি, একটু কখনো জিজ্ঞেস করে দিই। আমার পিএইচডি থিসিস ছিল হচ্ছে এমআরআই ম্যাগনেট ডিজাইন নিয়ে। তো আমি আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো আমাকে হায়ার করা হয়েছিল। আমার রিসার্চের রেসপন্সিবিলিটি ছিল হচ্ছে যে আমি ফোর্স ক্যালকুলেট করবো যখন আপনি এমআরআই এর মেইন ম্যাগনেট এক্সাইট করবেন। হয়তো আপনারা জানেন যে 3 টেসলা, 1.5 টেসলা এগুলো মানে রেগুলার যদি হাই রেজলিউশন ইমেজ চান তখন হচ্ছে 3 টেসলা এমআরআই। যদি রিসার্চে কাজে মানে নতুন নতুন যে আপনি বললেন আপনার ব্রেইন ইমেজিং করবেন এফএমআরআই, তখন হয়তো আরো বেশি 7 বা 9 টেসলা এরকম যায়। কিন্তু মেকানিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখলে যেটা হয় যে যদি ওইরকম হাই ম্যাগনেটিক ফিল্ড এক্সাইট করেন তখন হচ্ছে ওই ম্যাগনেটের ভিতরে ফোর্স জেনারেট করবে। ওই ফোর্স জেনারেশনের কারণে ম্যাগনেট ফেল করতে পারে। তো আমার পিএইচডি রিসার্চ ছিল ওইটা, যে নতুন ধরনের একটা ম্যাটেরিয়াল মানে ইনভেন্ট করছে মানুষজন। ওইটা সুপার কন্ডাক্টিং, দিল হচ্ছে আপনার 41 কেলভিন এরকম বা 43 কেলভিন এরকম। সো ওইটা দিয়ে তারা নতুন ধরনের মানে ম্যাগনেট ডিজাইন করতে চাচ্ছিল যেটাতে লিকুইড হিলিয়াম কম লাগবে। এটাতে সুবিধাটা হচ্ছে যে আপনার এমআরআই এর দাম কমে আসতো, অথবা হচ্ছে মেইনটেনেন্স খরচ কমে যেত, একই সাথে এটার ভলিউমও কমে যেত। কারণ হচ্ছে লিকুইড হিলিয়াম। তোমার ডে টু ডে রিসার্চে অথবা কাজে ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করো নাকি? না, আমি যেহেতু যে মেকানিক্যালের, আর এখন যেহেতু আমি টায়ার ডিজাইন করতেছি, তো এখানে ফুরিয়ার ট্রান্সফর্ম অত সিগনিফিকেন্টলি লাগে না। তবে একটা জায়গায় লাগে, সেটা হচ্ছে আমরা কিছু টায়ারের কি বলা যায় ভার্চুয়াল অ্যানালাইসিস করি, এবং যখন আমরা নিউমেরিক্যাল মেথডে অ্যানালাইজ করি তখন এখানে বেশ কিছু নয়েজ চলে আসে, ঠিক আছে। এবং ওইটার সাথে হচ্ছে আমরা যখন এক্সপেরিমেন্টের সাথে ম্যাচ করতে যাই তখন আমাদের কিছু ডমিনেন্ট ফ্রিকোয়েন্সি বের করতে হয়। সো যেটা বললাম থিওরিটিক্যালি অত ইনভলভ না, কিন্তু ধরেন ম্যাটল্যাবে কিছু বাই ডিফল্ট প্রোগ্রাম থাকে, সেগুলোতে আমরা সিগন্যাল পাস করে সে বলে দেয় যে কোন ফ্রিকোয়েন্সিতে ডমিনেন্ট এবং ওই ফ্রিকোয়েন্সিতে দেখতে হবে, এতটুকুই। আচ্ছা, তাহলে এখন যদি কেউ সায়েন্স মেজর নিয়ে পড়তে চায়, তার ফিউচার প্ল্যান আছে সে জেনারেলি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়বে, আইদার কম্পিউটার সায়েন্স অথবা টেলিকমিউনিকেশন, তাহলে তাদেরকে কি তুমি ফুরিয়ার ট্রান্সফর্ম কোর্স নিতে বলবা নাকি ইলেকটিভ যদি থাকে? ফুরিয়ার ট্রান্সফর্ম মনে করো ইলেকটিভ একটা কোর্স, তাকে কি তুমি সকলে রিকমেন্ড করবা, নাকি ফুরিয়ার ট্রান্সফর্ম না করেও তার লাইফ মানে অ্যাজ এ সায়েন্টিস্ট সে সুন্দর পার করে দিতে পারবে? হ্যাঁ, এখন আমি দেখি সায়েন্টিস্টদের জীবনটা হচ্ছে এরকম যে তাকে খুব ফ্লেক্সিবল হতে হবে। মানে তার কোনো একটা সাবজেক্ট ভালো লাগে না জন্য সে পড়বে না এরকম না, বা এখন হচ্ছে তার সুযোগ নাই জন্য সে পড়বে না এরকম না। যখন তার দরকার হবে তখন শিখে নিতে হবে। আমি এটা এগ্রি করি যে সে ফুরিয়ার ট্রান্সফর্ম বা ফুরিয়ার সিরিজ যদি স্কিপ করে যায় সে একজন ইঞ্জিনিয়ার হতে পারবে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি তার দরকার হয় তাহলে তার ওইটুকু পরিমাণ রাইট আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে কিভাবে সেই নলেজটুকু গ্যাদার করতে পারবে। আচ্ছা আচ্ছা, আমাকে যে বইটা যখন সে পড়ছে, তোমাদের কলিগই কেউ একজন বলছে তখন ফুরিয়ার ট্রান্সফর্ম খুব হালকাই পড়াছিল, কিন্তু এই ইউনিভার্সিটি অফ অ্যাক্রনে এসে সে বুঝতে পারছে যে না, এটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং এটা তখন খুব বেশি স্কিপ করছিল। মানে এখন সে নতুন করে আবার লার্ন করতে হয়েছে। কিন্তু একটা জিনিস যদি ছোটবেলায় পড়া থাকে সেটা তাহলে আর একটা স্টেপ আগানো থাকে, তাই না? এই জন্য তাহলে তোমাদের বইতে মানে ইলেকট্রিক্যাল অথবা যারা জেনারেল সায়েন্স লেভেলে পড়ছো কতখানি টাচ করতে, কতখানি পড়ায়? এটা আমি বলবো ইলেকট্রিক্যালে যারা তাদের বেশি কাজে লাগবে, কারণ ওদের তো ওই যে সিগন্যাল ডিটেকশন, আইডেন্টিফিকেশন এগুলো নিয়ে কাজ করায়, তো এখানে এগুলো হেভি ইউজ হয়। আর ফুরিয়ার ট্রান্সফর্মের আরেকটা হেভি ইউজ আছে, সেটা হচ্ছে প্রস্থেটিক্সে। মানে মনে করেন কেউ হয়তো প্রস্থেটিক্স, রোবোটিক্স, মানে মনে করেন একজন এমপিটি আছে, সে হাঁটতেছে, ঠিক আছে, মনে করেন একজন এমপিটি আছে তার 2টা পাই নাই, ঠিক আছে, তো তখন তার জন্য প্রসেসিভ ডিভাইস ডিজাইন করতেছে। তো মানুষজনের যে হাঁটার কিন্তু একটা ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সিটা আসে কোথেকে, যে সে তার ব্যালেন্সটা কখন কোন পায়ের উপর শিফট করতেছে সেখান থেকে আসে, ঠিক আছে। তখন একটা মানে ধরেন অনেক ক্লেভার আইডিয়া আছে যে আপনি হয়তো ফিডব্যাক নিয়ে কাজ করতে পারেন, যে মানুষজনের একটা যে অ্যাম্পিউটি আছে তার সেন্টার অফ গ্র্যাভিটি কোন দিকে মুভ করতেছে, সেখান থেকে আপনি ফিডব্যাক নিয়ে তারপরে হয়তো মানে মোটর বা অ্যাকচুয়েটর কিভাবে ডিসাইড করতে বলতে পারেন। সেটাতে হয়তো টাইম লেগে যাবে, তখন হয়তো মানুষ কমফোর্টেবল ফিল নাও করতে পারে। অথবা আপনি একটা করতে পারেন যে একটা মানুষের বডি ওয়েটের উপর বেস করে আগে থেকে প্রেডিক্ট করতে পারেন যে সে যদি হাঁটতে চায়, ডান পা যদি বাড়াইতে চায়, তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় মুভ করতে হবে, তাহলে সে একটু আর্লি হবে,
ঠিক আছে? তো ওই জিনিসগুলো ওই সব ক্ষেত্রে হচ্ছে তখন আপনার ফুরিয়ার ট্রান্সফর্ম কাজে লাগে, যে আপনি যদি প্রস্থেটিক্স ডিজাইন করতে যান তাহলে হচ্ছে অ্যাকচুয়েশনটা কিভাবে কোন জায়গায় কোন ফ্রিকোয়েন্সিতে হবে, এটা একটা। সুমনের কাছে আমার একটা কোশ্চেন আছে। সুমন যেহেতু টপিকসটা ব্রিং করছিলাম, সুমন বলতেছিল যে ফোরিয়ার ট্রান্সফর্ম দিয়ে তুমি স্পেশিয়াল ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে পারো। আর আরেকটা আমি কোথায় যেন পড়ছি যে ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে আবার টাইম ডোমেন ইন্টারচেঞ্জ করা যায়। কাজে এই ব্যাপারটা একটু বলো তো দেখি, মানে ডোমেইন চেঞ্জ করা এবং ডোমেইন চেঞ্জ করার পারপাস অথবা মানে ইউটিলিটিটা কি? মনে করো স্পেশাল ডোমেইনের ইনফরমেশন আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করলাম, সো ফার করে লাভটা কি? আসলে ডোমেইন চেঞ্জ করার যে জন্য আমরা করি বেসিক্যালি, আমি নিজেভাবে হয়তো ভালো জানি, বাট আমার আইডিয়া যেটা বলতেছি আমি, এটা বেসিক্যালি আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য করি। সো আইদার ডোমেইনে দ্য রেজাল্ট ইজ সেম। সো আমি বেসিক্যালি এক ডোমেইন থেকে আরেক ডোমেইনে চেঞ্জ করি টু গেট দ্য বেনিফিট অফ ক্যালকুলেশন ইন দ্যাট ডোমেইন। তো ধরুন আমার ডোমেইনে হয়তো বা আমি এটাকে খুব ভালো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এক্সপ্লেন করতে পারতেছি না, সেটাকে আমি কনভার্ট করে অন্য একটা ডোমেইনে নিয়ে সেটাকে আমি খুব সুন্দরভাবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা ওই ডোমেইনে ক্যালকুলেশনটা হয়তো ইজিয়ার, সো ওই ডোমেইন ক্যালকুলেশন করে সেটাকে আবার ব্যাক কনভার্ট করে আমার ডোমেইনে নিয়ে আসি। সো এটা হলো বেসিক্যালি ডোমেইন চেঞ্জের মেইন পারপাস আর কি। সো ইটস নট নেসেসারি যে আপনার এখানে আসলে ওরকম কোনো অ্যাপ্লিকেশন বা ওরকম কোনো কিছু আমার মনে হয় না। এই প্রশ্নটা কেন করলাম, আমি তোমাকে একটা জায়গায় একজনে একটা আলাপ শুনতেছিলাম, সে বলতেছিল, আমি জাস্ট কমন সেন্সিক্যাল এক্সাম্পল দিই, মনে করো তোমার মাইন্ডের মানে কনটেক্সটে ফোরিয়ার ট্রান্সফর্ম নিয়ে কথা বলতেছি। মনে করো তোমার আনকনশাস একটা ডোমেইন আছে আর একটা কনশাস ডোমেইন আছে। এক্সাম্পল হিসেবে তুমি যদি আনকনশাসে বিলিভ না করো, তাহলে মনে করো তোমার ড্রিম স্টেট আছে একটা অ্যাওয়েক স্টেট আছে, তাই না? এখন ড্রিম স্টেটের ইনফরমেশনটা আমরা রিকালেক্ট অথবা আমরা কিন্তু রিকল করতে পারি না, স্বপ্ন কিন্তু মনে থাকে না, তাই না? জানো, খুব অল্পই মনে থাকে 5 মিনিটের জন্য, কিন্তু লং টার্ম মেমোরি হয় না। তাহলে এই স্বপ্নের মধ্যে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলা হয় সেইটা আনকনশাস মাইন্ডে চলে যায়, মানে ভলেন্টারিলি ওটা রিকল করা যায় না। মনে করো আমি তোমাকে এক্সাম্পল দিই, মনে করো স্বপ্নে তুমি অনেক মনে দেখছো গাড়ির অ্যাক্সিডেন্ট দেখছো, ভায়োলেন্ট অনেকগুলো অ্যাক্সিডেন্ট দেখছো স্বপ্নে, তুমি ভুলে গেছো। কিন্তু এখন তুমি অ্যালার্ট অবস্থায় কোনো পার্টিকুলার কালারের গাড়ি দেখলে কেন জানি তোমার অ্যাংজাইটি হয়, ডিসপ্রপোর্শনেট ট্যাকিকার্ডিয়া হয়, তুমি ঘামতে শুরু করো। কিন্তু তুমি যদি ভালো করে চিন্তা করো, হোয়াই ইউ ক্যানট রিমেম্বার, কারণ তুমি বেসিক্যালি হয়তো স্বপ্নে দেখছো যেটা তোমার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে গেছে, এখন অ্যাওয়েক অবস্থায় তুমি এটা অ্যাক্সেস করতে পারতেছো না, তাই না? তাহলে আমি ডোমেইন চেঞ্জ কেন বলতেছি, মনে করো সাবকনশিয়াস মাইন্ডে একটা ইনফরমেশন জাম্বলড হয়ে ডোমেইন হিসেবে আছে, কিন্তু সেটাকে তুমি যদি ডাইসেক্ট করতে পারো তাহলে তোমার স্বপ্নের যে মেমোরিটা পুরাটা ইন থিওরি রিট্রিভ করা সম্ভব। তাহলে তুমি মনে করো স্বপ্নের ডোমেইনটা একটা কমপ্লেক্স প্লেন, নাম্বারের প্লেন, যেটা রিয়েল না। এখন সেই লেভেলে অনেক কম্পিটিশন চলতেছে, কম্পিটিশন হয়ে একটা আউটপুট আছে, কিন্তু এটা আনইন্টারপ্রিটেবল, মানে অন দ্য সারফেস। কিন্তু তুমি যদি ফোরিয়ার ট্রান্সফর্ম টেকনিক এখানে অ্যাপ্লাই করতে পারো ইন থিওরি, তাহলে ওই তোমার আনইন্টারপ্রিটেবল যে সাবকনশিয়াস মাইন্ডে অনেকগুলো ডেটা আছে সেটাকে ডাইসেক্ট করে সেই মেমোরিটা রিপ্রোডিউস করা সম্ভব। বেসিক্যালি তুমি ইনসেপশন লাইক মুভি আছে না, বেসিক্যালি সেই মুভি ক্রিয়েট করা সম্ভব, মানে খুব ভিভিড রিয়েল টাইম মেমোরি। মনে করো তুমি স্বপ্ন দেখছো, ভুলে গেছো, এখন কেউ যদি কোনো সায়েন্টিস্টের কাছে যায়, সে যদি অফার করে যে I can reproduce exactly whatever you dreamt in last 5 years and I can give you a video picture and video live show, অনেক পিপল এটা মানে দেখতে চাবে যে আরে এটা তো একটা নতুন টেকনিক, এটা সাবকনশিয়াস মাইন্ডে কি হচ্ছে আমার যেটা অ্যাক্সেসিবল ছিল না। এখন ডোমেইন চেঞ্জটা এখান থেকে আসছে, যে এক ডোমেইনের জিনিস অন্য ডোমেইনে যখন যায়, সাধারণত ডাটাগুলো কনভার্ট হয়ে এমন একটা স্টেটে থাকে সেটা ডিরেক্টলি রিপ্রোডিউসিবল না। আমি এক্সাম্পল দিই, মনে করো এই তুমি একটা ম্যাটার, মনে করো একটা ছোট একটা পাথর, বেসিক্যালি এই ডোমেইনে এটা পাথর, কিন্তু আরেকটা ডোমেইনে বেসিক্যালি এটা ভাইব্রেশন, তাই না? বুঝতে পারছি আপনার কথা। এক্স্যাক্টলি। তাহলে বেসিক্যালি আমি যে আমার রিয়েল লাইফের অ্যাওয়ারনেস, এটা একটা অলরেডি এ ডোমেইন। এখন এই ডোমেইনের ইজ অলরেডি গিভেন, মানে এটা নিয়ে আর কোনো কোশ্চেন না, এটা অলরেডি এক্সিস্ট। এখন এইটাকে ডাইসেক্ট করে অন্য ডোমেইনের
এই যে ডোমেন কনভার্সন, এই ডোমেন কনভার্সনের ব্যাপারটা কি তাহলে ফোরিয়ার ট্রান্সফর্ম কি পাওয়ারফুল, নাকি এটা অন্য টেকনিকও করতে পারে? ফোরিয়ার ইজ ওয়ান অফ দ্য ওয়ে। এটা আসলে আপনি যে কোশ্চেনটা করছেন বা আপনি যেই পার্সপেক্টিভ থেকে পয়েন্টটাকে অ্যাড্রেস করলেন, ইন্টারেস্টিং। এটা বেসিক্যালি আপনাকে বলে ফাংশন। সো ফাংশন বেসিক্যালি আপনার দুইটা ডিফারেন্ট ডোমেইনের মধ্যে কানেক্ট করে। হোয়াট ইজ দ্য রিলেশন? সো এই রিলেশনটা নট নেসেসারিলি যে আপনার আপনি ধরেন ফুরিয়ার ট্রান্সফরমেশন দিয়ে করতে পারবেন, নট নেসেসারিলি। হয়তো এটার জন্য এমন একটা ল আছে দ্যাট ইজ নট ইয়েট ডিসকভার্ড, দ্যাট ক্যান বি। সো আপনার মানে জাস্ট পয়েন্টের এগেইনস্টে আমি যেটা বলতে চাচ্ছি আর কি। সো বেসিক্যালি আপনার ডোমেইন বলার ইয়াটা হলো যে আমরা আসলে একটা ফাংশন পড়ছি আমাদের ইন্টারমিডিয়েট ম্যাথমেটিক্স আর কি, যে ফাংশনে একটা ডোমেইন থাকে, একটা রেঞ্জ থাকে, এবং এই দুইটার ভিতরে যে কানেকশন ইকুয়েশনটা থাকে সেটাকে বলি আমরা বেসিক্যালি ফাংশন। সো ধরেন 1, এটাকে x ধরি। সো আমি যদি 2x বলি, সো যে কোনো সময় আমি 1 পুট করি, সে আদার সাইডে 2 প্রিন্ট করবে রেজাল্ট। তো আমি যদি 2 পুট করি, সেটাকে সে 4 প্রিন্ট করবে। আমি যদি 3 পুট করি, সেটাকে সে 6 প্রিন্ট করবে থ্রু দ্য রিলেশন 2x। সো এটা বেসিক্যালি এই 2x টাকে বলতেছি আমরা ফাংশন। সো আপনার পয়েন্ট অফ ভিউ ইটস আ কাইন্ড অফ, আমি এর আগে চিন্তা করি নাই, বাট ইট মাইট বি পসিবল যে হ্যাঁ, আমি যদি রিয়েল লাইফে কোনো ইনসিডেন্টকে থ্রু সাম ফাংশন আমার ড্রিমের কোনো ইনপুটকে কানেক্ট করতে পারি, সো ইফ দ্যাট ফাংশন ক্যান বি আইডেন্টিফাইড, দ্যাট ক্যান বি আ গুড অপশন। একটা বিষয় নিয়ে আমি আপনাদের একদিন কথা শুনতেছিলাম, যে টাইম ট্রাভেল নিয়ে। So that was an interesting way. এটা এখন আসলে আমার মনে হয় সায়েন্টিস্টরা এখনো একমত হইতে পারে নাই এটা আসলে সম্ভব না। যেমন that can be a 1 ঘন্টা আসলে আলাদা একটা ডিসকাশন হইতে পারে লাইক টাইম ট্রাভেল নিয়ে। সো এটা ধরেন কিছু কিছু ক্ষেত্রে ইট মাইট বি পসিবল, লাইক যেটা বলে আপনার যে দুইটা স্পেসকে যদি আমি কানেক্ট করতে পারি, যে টাইম স্পেস প্লেন যেটা বলে, সো আমি যদি দুইটা জায়গাকে একটা টানেল দিয়ে কানেক্ট করতে পারি, সেক্ষেত্রে হয়তো বা ব্যাকে ট্রাভেল করা সম্ভব। বাট কন্ট্রারি আরেকটা জিনিস হলো যে আপনি যখন ব্যাকে যাবেন, সেক্ষেত্রে কিছু প্যারাডক্স আছে, যেটা আপনি অলরেডি একটা ডিসকাস করছেন, যে আপনি আপনার দাদাকে যদি মাইরা ফেলেন, তো আপনার এক্সিস্টেন্স তো আসলে আসার কথা না। তো সেক্ষেত্রে কিছু সায়েন্টিস্ট এক্সপ্লেইন করে এইভাবে যে দ্যাট টার্নস ইনটু আ ডিফারেন্ট ইউনিভার্স। সো এটা আসলে ওই পয়েন্ট থেকে অন্য একটা ফিউচার জেনারেট করবে। That's one purpose. আবার এরকম হইতে পারে যে there are several universe existing. One universe আমার existence is a future for another universe of another person. So এটা একটা way of explaining. So এটা আসলে not kind of conclusive যে আসলে এটা পসিবল কিনা আর কি, বা কোন অ্যাঙ্গেল থেকে। যেমন যে জিনিসটা আসলে ইন্টারস্টেলার মুভিতে অনেকেই বলে, যারা কানেক্ট করছে, যে হ্যাঁ, যদি আমি দুইটা স্পেস টাইম যদি একটা টানেল দিয়ে কানেক্ট করতে পারি, দ্যাট ক্যান লিড টু মাই পাস্ট। বাট এটা কিভাবে হবে, এটা নিয়ে আসলে সায়েন্টিস্টরা এখনো কোনো মানে ইউনিফর্ম ডিসিশনে আসতে পারে নাই। এখানে আমার কিছু কমেন্ট আছে, যেমন তুমি বললা ডোমেইন চেঞ্জটা basically not necessarily Fourier transform, it can be simply explained by a function, তাই না? এটা ভেরি গুড পয়েন্ট। এটা আমি হয়তো জানতাম, কিন্তু মানে অত বেশি কনসেন্ট্রেট করি নাই। তোমার কথাটা শুনে চিন্তা হলো যে আসলে মানে x কে তুমি যদি এমন ভাবে মডিফাই করো, ইট ট্রান্সফর্মস ইনটু অ্যানাদার ভ্যালু, তার মানে এটা তুমি ডোমেইন চেঞ্জ করে ফেলবা, তাই না? আচ্ছা, তাহলে ডোমেইন চেঞ্জের ব্যাপারটা যদি মাল্টিপল ওয়েতে করা যায়, Fourier transform is one of the way, কারণ তুমি ইনপুট দিবে এক ধরনের, আউটপুট আরেক ধরনের আসবে, তাই না? এটা একটা বাই ডেফিনিশন ট্রান্সফর্ম। তোমার টাইম ট্রাভেলের এখানেও Fourier transform নিয়ে অনেকে কথা বলে। কিভাবে? তারা বলে যে মাল্টিভার্স একটার সাথে যে আরেকটা যদি কোনোভাবে কানেক্টেড থাকে, মোস্ট লাইকলি ইট উইল বি কানেক্টেড বাই দ্য সারফেস অফ এ ব্ল্যাক হোল। And inside the black hole there might be another universe, we don't know, কারণ এটার ভিতরে পয়েন্ট অফ নো রিটার্ন, কারণ ইনফরমেশন ট্রাভেল করে না। কিন্তু সারফেস অফ দ্য ব্ল্যাক হোল নিয়ে সায়েন্টিস্টরা বলতেছে, সারফেস অফ দ্য ব্ল্যাক হোল কন্টেইনস অল দ্য ইনফরমেশন ইনসাইড দ্য ব্ল্যাক হোল ইন দ্য ফর্ম অফ হলোগ্রাম। নাম শুনছো মনে হয়, তুমি এই আইডিয়াটা নিশ্চয়ই শুনছো অথবা পড়াশোনা করলে দেখবা আছে।
তাহলে এই কথাটা তো একই আসলো, যদি তুমি হলোগ্রামের মতো সারফেস ইনফরমেশনটা এমবেডেড থাকে, তাহলে সারফেস ইনফরমেশনটা যদি পাও, ইন থিওরি ইউ ক্যান রিপ্রোডিউস অর বিল্ড দ্য পিকচার ইনসাইড, যদিও তোমার পিকচারে অ্যাক্সেস নাই, যদিও ইনসাইড দ্য ব্ল্যাক হোলে তোমার কোনো অ্যাক্সেস নাই, তাহলে ওইখানেও কিন্তু আবার ফোরিয়ার ট্রান্সফর্ম, কারণ যখনই তুমি হলোগ্রাফিক ব্যাপার আসবে সেখানেই ইন্টারফারেন্স, আর ইন্টারফারেন্স ডাটাটাই সারফেসে আছে, কাজে তুমি সারফেসে ইনফরমেশনটা যদি পাও, ভিতরের ইনফরমেশন ইউ ক্যান রিপ্রোডিউস লাইক এ হলোগ্রাম। তাহলে বেসিক্যালি আবার ডোমেইন চেঞ্জ, আবার ফোরিয়ার ট্রান্সফর্ম ঠিকই আসতেছে। নির্ঝর ভাই মানে কিছু বলতে যাচ্ছিল, আমি এরপরে বলি। হ্যাঁ, আমি মেইনলি ফরিদার প্রথম কনসার্ন, মানে আপনার ইন্টারেস্টিং আইডিয়া যেটা ছিল যে আপনি যদি ব্রেইন থেকে সিগন্যাল রিসিভ করে স্বপ্নকে ইমেজ করতে পারেন, স্বপ্নের ভিডিও তৈরি করতে পারেন, এরকম একটা। তো সেখান থেকে আপনার আইডিয়াটা ছিল যে আপনি ডোমেইন টু ডোমেইন ট্রান্সফার করে তারপরে কিছু করা যায় কিনা। ঠিক আছে, তো আইডিয়াটা কিছুটা রিলেটেড একটা প্রফেসরের কাজের সাথে, গ্রেগ গেজ, তার নাম শুনছেন কিনা কখনো? না, এক্সপ্লেইন করো। আচ্ছা, গ্রেগ গেজের কাজ বা সে যে কার পপুলারিটি পাইছে সেটা হচ্ছে যে প্রথম সে করছে যে মানে একটা ককরোচের পা টেনে বের করছে, তারপরে তার সাথে হচ্ছে একটা সিগন্যাল কানেক্ট করে দিছে। তো যখন এই সিগন্যালের অ্যাম্পলিটিউডের উপর নির্ভর করে ককরোচের পা হচ্ছে কাঁপাকাঁপি করে, এরকম। ঠিক আছে, এখন মানুষজন যদি গান গায়, কেউ হয়তো মাইক সাথে নিয়ে গান গাচ্ছে, তার সাথে ককরোচের পাটা এরকম নাচতেছে। তারপর সে ফার্দার রিসার্চ করে কতদূর আগেছে যে সে মানুষের ব্রেইন সিগন্যাল ডিটেক্ট করতে পারবে, ক্যাপচার করতে পারে, করে অন্য আরেকজনের সাথে ওইখানে হচ্ছে একটা অ্যাকচুয়েট মানে আরেকটা হচ্ছে সিগন্যাল ট্রান্সমিটার লাগিয়ে দিতে পারে। এবং এটার পরে সুবিধাটা কি হচ্ছে যে মনে করেন আমি হয়তো আমার ব্রেইনে চিন্তা করতেছি, আমি আমার হাত এভাবে উঠাবো, মানে আমি ব্যায়াম করতেছি এরকম। এখন সে এই সিগন্যালটা রিসিভ করবে এবং হচ্ছে একটা ট্রান্সমিটার লাগিয়ে দেবে আপনার হাতে। ঠিক আছে, এখন আমি যদি হাত উঠাই, আপনি যদি কোনো রেজিস্ট্যান্স যদি না দেন, তাহলে আমি হাত উঠালে আপনার হাত উঠবে, এরকম। তো এটা সে কন্ট্রোল করতে পারেন, প্যাসিভলি কন্ট্রোল করা, মানে আমি আমার মাইন্ড দিয়ে তোমার বডি কন্ট্রোল করব। তো আলটিমেট লেভেলের কথাবার্তা বলতেছো। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে এটা মানে সে টেক টক দিছে বেশ কয়েকটা, তার নিজের একটা কোম্পানি আছে, সেটাতে সে মানে ভালো কাজে লাগানোর চেষ্টা করতেছে। মনে করেন যারা হচ্ছে প্যারালাইজড, ঠিক আছে, তাদের ব্রেইন অ্যাক্টিভিটি সে কোনোভাবে ইউজ করতে পারে কিনা, যেটা দিয়ে সে হাত পা নাড়াতে পারবে, এরকম। সো মানে সে অ্যাকচুয়ালি এটা ডেমনস্ট্রেট করে দেখাইছে, মানে টেড টকে এখানে মনে করেন র্যান্ডম একজন একটা মেয়েকে সে দেখে আসে, দেখে এনে প্রথমে তাকে সুন্দর মতো ট্রেন করছে যে তুমি কি কমফোর্টেবল ফিল করতেছো যে আমি তোমাকে এরকম হাত নাড়াতে বলতেছি, ইটস ওকে, তুমি ওকে। তারপর একটা ছেলেকে নিয়ে আসে, সে বলে দিছে আগে যে আমি এখন যেটা করবো, এই মেয়েটার ব্রেইন অ্যাক্টিভিটি দিয়ে বা মেয়েটার ইচ্ছা দিয়ে অন্য কারো হাত মুভ করবো, এরকম সাহসী কে আছে। একটা ছেলে উঠে আসছে, তারপরে তাকে আবার সে জিজ্ঞাসা করে নিচ্ছে তুমি কি কমফোর্টেবল, তোমার কোনো সমস্যা আছে কিনা, তুমি কি আসলে স্বেচ্ছা আসতেছে কিনা, এই। তো তারপরে সে বলছে ঠিক আছে স্বেচ্ছা আসছে। তারপরে হচ্ছে ব্রেইনের মানে মেয়েটার ব্রেইনের যেটা ট্রান্সমিট মানে রিসিভ করতেছে, সেই সিগন্যালটাকে সে ওই ছেলেটার মাসলে অ্যাড করে দিচ্ছে। তারপরে প্রথমে সে বলছে যে আমরা প্রথমে শুরু থেকে মানে আস্তে আস্তে শুরু করবো। প্রথমে মেয়েটাকে বলছে আঙ্গুল নাড়াইতে, তারপরে ছেলেটাকে বলছে তুমি কি ফিল করতেছো যে আঙ্গুল নাড়াচ্ছে, তুমি এখানে তোমার মাসল মুভ করতে চাচ্ছি। সে বলছে যে হ্যাঁ। তারপর বলছে তুমি যদি রেজিস্ট না করো তাহলে কি হয়, তো তখন দেখাচ্ছে যে মেয়েটা যদি আঙ্গুল নাড়ায় তাহলে ছেলেটার আঙ্গুল নাড়তেছে। তারপরে সে বলেছে ঠিক আছে আমরা এখন নেক্সট লেভেলে যাবো, এটা তুমি তোমার আর্ম মুভ করো। তো সে আর্ম মুভ করতেছে, ঠিক আছে, ছেলেটা আর্ম মুভ করতেছে এটা। এবং এটার নেক্সট স্টেপ হচ্ছে যে সে দেখাইতেছে যে এটা যে পুরোপুরি ব্রেন থেকে আসতেছে। এটার প্রমাণ হচ্ছে যে মেয়েটাকে যদি সে আর্ম মুভ করতে না দিয়ে সে গিয়ে মেয়েটার হাত ধরে মুভ করে, তাহলে ছেলেটার হাত মুভ হয় কিনা। তো তখন সে দেখাচ্ছে যে সে যদি জোর করে মেয়েটার হাত মুভ করে দেয়, তখন আবার ছেলেটার হাত মুভ করতেছে না। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রাইম এক্সাম্পল অফ হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম বা ফুরিয়ার সিগন্যাল রিসিভিং, যে আপনি যখন ব্রেন থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ক্যাপচার করবেন সেটা অনেক নয়েজি থাকবে, এবং মানে হয়তো নর্মাল ডিটেকশনে আপনি হয়তো খালি নয়েজি দেখবেন, কিন্তু কোনটা অ্যাকচুয়ালি আপনার সিগন্যাল কোনটা নয় সেটা আপনি বুঝতে পারতেছেন না। তো ইন দ্যাট কেস তখন আপনার যে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম বা এফএফটি যেটা বলে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আপনি দেখবেন যে যখন মেয়েটা হাত নাড়াচ্ছে তখন কোন ফ্রিকোয়েন্সিতে সিগন্যালটা বেশি ডমিনেন্ট, তো আপনি তখন শুধুমাত্র ওই সিগন্যালের ডেটা বা ইনফরমেশনটা আপনি কালেক্ট করবেন এবং সেটা তখন ট্রান্সলেট করবেন। এই দুজন মানুষ মানে যে ইনিশিয়েটর আর যে রেসপন্ডার দুজনের মধ্যে কানেকশনটা কিভাবে করছে? মাথার মধ্যে ইলেকট্রোড অথবা সারফেসে স্কাল্পের ভিতরে ইলেকট্রোড লাগানো, দুজন একটা সেন্ট্রাল প্রসেসরের সাথে লাগানো, এরকম সেটআপ নাকি এটা? হ্যাঁ, এখানে শুধুমাত্র
হ্যাঁ, এখানে শুধুমাত্র মেয়েটার মাথায় হচ্ছে একটা ইলেকট্রিক্যাল প্যাচ বা কিছু একটা লাগানো ছিল, এবং হচ্ছে তার মানে হাতের কিছু ইয়ে ছিল, রিসেপ্টর ছিল যেখান থেকে সে সিগন্যাল মানে ডিটেক্ট করতেছে। আর ছেলেটা যে মানে যার নিজের কোনো ইচ্ছা নাই, যে মেয়েটার ইচ্ছা হাত মুভ করতেছে, শুধুমাত্র তার হাতের মাসেলে ট্রান্সমিটার লাগানো ছিল। আচ্ছা আচ্ছা, আমি মানে নিউরো সায়েন্সের পয়েন্ট অফ ভিউতে একটু সিচুয়েশনটা ইজি করার চেষ্টা করি যারা জেনারেল অডিয়েন্স তাদের জন্য। মনে করো আমি হাতের যদি আঙ্গুল নাড়াই, হ্যাঁ, তাহলে আমার এই আঙ্গুল নাড়ানোর জন্য প্রথমে নার্ভটাকে অ্যাক্টিভেট হতে হবে। এই নার্ভটার অরিজিনাল কালেকশন হলো আমাদের রাইট হার্টকে মানে রাইট হাতকে কন্ট্রোল করে লেফট সাইডের হেমিস্ফিয়ার। তাহলে এখানে ফ্রন্টাল কর্টেক্সে হাতের জন্য পার্টিকুলার এরিয়া আছে। এটা কিভাবে প্রমাণ করা যায়? খুব সিম্পল, নিউরোসার্জন যখন স্কাল্পটাকে খোলায় এই ইলেকট্রোড ডাইরেক্ট যদি এখানে স্টিমুলেশন দেয় হাতে এরকম টুইচিং হয়। হ্যাঁ, এটা ওয়েল প্রুভেন ফ্যাক্ট। এখন তুমি বলতেছো যেহেতু এই হাত আমি যদি ইলেকট্রোড দিয়ে অ্যাকচুয়ালি মেজার করি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কি হচ্ছে, সেটা হবে অনেক নয়েজি, কারণ এখানে তো 2000 নিউরন একসাথে ফায়ার করতেছে, তার নেট রেজাল্ট হচ্ছে হাতে ফ্লিকারিং, তাই না? কিন্তু সেইটাকে সেই নয়েজটাকে তুমি যদি অ্যাকচুয়াল ইউজফুল অরিজিনাল ডাটাতে কনভার্ট করতে পারো বাই ফোরিয়ার ট্রান্সফর্ম, সেটাকে তুমি যদি সেন্ড করার পরে আরেকটা প্রসেসর দিয়ে তুমি যদি সিলেক্টিভলি মাসেলের নার্ভটা, ব্রেনও লাগবে না, ডাইরেক্ট মাসেলের নার্ভে যদি এক্সাক্ট সেম ফ্রিকোয়েন্সি দিতে পারো, তাহলে ইন থিওরি আমি যদি চিন্তা করি যে হাত নাড়াবো, তাহলে আমার সিগন্যালটা চলে গেল, কনভার্ট হয়ে ওখানে স্টিমুলেশন দিয়ে ডাইরেক্ট হাত না। বেসিক্যালি এটা মিরাকুলাস গুড এক্সাম্পল। মানে এই এক্সাম্পলটা আমার ভালো আইডিয়া ছিল না, কিন্তু তুমি ইন্ট্রোডিউস করাতে থ্যাংক ইউ। মানে একটা কংক্রিট এক্সাম্পল পাওয়া গেল যে ফোরিয়ার ট্রান্সফর্মের সাথে। আচ্ছা ফরিদ, আপনি যেটা বলতেছিলেন যে আসলে ব্ল্যাক হোলের সারফেসের মধ্যে আসলে সব ইনফরমেশন গুলাই আছে। সো আমি জানি না আসলে এটা নিয়ে থিওরিটিক্যাল কিরকম রিসার্চ হয়েছে বা আসলে কিরকম রিসার্চ হচ্ছে, বাট আমার আইডিয়া যদি আমি আমার নিজের র পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি এটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করি বেসড অন মাই নলেজ, তো এর ক্ষেত্রে আপনার ফার্স্ট ডেটা ডিসিশন নিতে হবে যে হোয়েদার দ্য নলেজ ইজ কনস্ট্যান্ট অর নট। সো বিষয়টা যদি এরকম হয় যে ওয়ার্ল্ডের নলেজ ইজ এ কাইন্ড অফ ফিলোসফিক্যাল পয়েন্টের দিকে যাচ্ছে, বাট এরকম যদি হয় যে না আসলে ওয়ার্ল্ডের টোটাল নলেজটা কনস্ট্যান্ট। এখানে তুমি বলার আগে আমি তোমাকে কনফার্ম একটা ইনফরমেশন বলি। অল সায়েন্টিস্ট ইনক্লুডিং কোয়ান্টাম ফিজিসিস্ট যারা ম্যাটারের লোকেশন নিয়ে শিওর না, কিন্তু তারাও একটা বিষয়ে 100% এগ্রিমেন্ট, দে এগ্রি দ্যাট টোটাল ইনফরমেশন অফ দ্য ইউনিভার্স ইজ কনজার্ভড। মানে এটা হাইপোথেটিক্যাল না, এটা ফর শিওর এভরিবডি এগ্রি। দেন দ্য কোশ্চেন ইজ ভেরি ইজি, ঠিক আছে? সেটা হলো যে এরকম যদি হয় যে দ্য টোটাল ইনফরমেশন ইন দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট, so whatever will happen in the future and whatever has happened at past, ঠিক আছে, each and everything is constant. এবং আপনি যদি বেসিক্যালি সিক করেন যে how I can find the knowledge of the future, that can be different approach. So ওইটার জন্য আসলে হয়তো অনেক ভাবে অ্যাপ্রোচ করতেছে, যেটা অনেকে বলছে ব্ল্যাক হোল যেহেতু সে অলরেডি ডিস্ট্রয়েড, সো তার সারফেসে যদি ইনফরমেশনটা এইভাবে থাকে, সো ইট মাইট বি অ্যান অ্যাপ্রোচ, ইট ইজ গুড অ্যাপ্রোচ আমি বলবো আর কি। যেটা আমার আসলে যেটা বলতেছিলাম টাইম ট্রাভেল নিয়ে, সেটা আসলে আপনি কোন ভাবে এটাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছেন। যেমন আসলে গ্র্যাভিটি নিয়ে আমরা সোফার কয়েক বছর আগ পর্যন্ত আমাদের ধারণা ছিল যে গ্র্যাভিটি ইজ কনস্ট্যান্ট, বাট এখন আসলে যেটা হচ্ছে যেটা আসলে একটা ওয়েভ। সো দ্য থিওরি দ্যাট হ্যাজ বিন প্রুভেন থ্রু আউট 2000 ইয়ার্স, অথবা ধরেন 500 বছর বা 300 বছর ধরে যেটা প্রুভেন ছিল, সেটা আসলে 3 বছর আগে সেটা প্রমাণিত হইতেছে। আসলে false না directly, the result is same but the way we explain is changed. So এটা আসলে সব ইয়ার ক্ষেত্রে যেটা হয় যে হ্যাঁ পিওরলি আপনার আবার ওই ধরনের একটা কথা হলো যে হ্যাঁ রিলেটিভ অথবা অ্যাকচুয়াল, ঠিক আছে। সো হইতে পারে যে এখন আমরা যেটাকে এক্সপ্লেইন করতেছি দ্যাট ইজ ভেরি রেলিভেন্ট ইন দিস রিয়ালিটি অথবা ইন দিস রিয়ালিটি ওয়ার্ল্ড, বাট এটা আসলে হয়তো বা নট নেসেসারিলি কারেক্ট ফর দ্য আদার ইয়ার ক্ষেত্রে। বাট যদি থিওরিটা যদি এরকম হয় যে না আসলে টোটাল ইনফরমেশন ইজ কনস্ট্যান্ট, সো দেয়ার শুড বি সাম ওয়ে দ্যাট ইউ ক্যান গেট কানেক্টেড টু দ্য ফিউচার ইনফরমেশন। সো এটা আসলে ডিফারেন্ট থিওরিতে হয়তো বা সম্ভব আর কি। তবে একটা ইন্টারেস্টিং আমি কোয়েশ্চেন আসলে যেমন টাইম ট্রাভেলের সাথে একটা জিনিস খুব ওতপ্রোতভাবে জড়িত, সেটা যে দ্য স্পিড অফ লাইট ইজ কনস্ট্যান্ট। সো আমার এটা জাস্ট আউট অফ কিউরিওসিটি, জাস্ট এটা অফ টপিক হইতে পারে, জাস্ট শেয়ার করতেছি।
কেন লাইটের স্পিডটা কনস্ট্যান্ট হইতে হবে? এটা একটা আলাদা ডিসকাশন, আমরা ডেফিনেটলি এটা নিয়ে আলাপ করব। তো এটা আমি একটা জিনিস বলি যে এখানে যেটা মোস্ট ক্রিটিক্যাল পার্ট, যে কেন লাইটের স্পিডটা কনস্ট্যান্ট হইতে হবে। যদি লাইটের স্পিড কনস্ট্যান্ট না হয় তাহলে পৃথিবীকে ডিফাইন করা যায় না। আচ্ছা, সো বেসড অন দ্যাট থিওরি all scientists has decided যে লাইটের স্পিডটা কনস্ট্যান্ট হইতেই হবে। সো লাইটের স্পিডটা যদি ভ্যারিয়েবল হয় সেক্ষেত্রে আপনি আইনস্টাইনের থিওরিতে আসেন E = mc স্কয়ার। তো সেক্ষেত্রে c যদি কনস্ট্যান্ট না হয় mass is not constant. সো থিওরিটিক্যালি আপনাকে আসলে এটা মানে there is no other way, আপনাকে আসলে এটা ধরে নিতে হবে যে the speed of light is constant. So based on that এই ক্যালকুলেশন গুলো আসছে, যেটা আপনি অলরেডি একটা ইনফরমেশন শেয়ার করছিলেন যে গামা রে বা কোন একটা রে ইজ থট দ্যাট এটা আসলে লাইটের চেয়ে স্পিডিয়ার। সো স্টিল দ্যাট হ্যাজ টু বি কনস্ট্যান্ট। সেটাই। সো এটা এরকম না যে মানে এখানে আইনস্টাইনের থিওরিতে স্পিড অফ লাইট কে ডিফাইন করছে দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্য ইনফরমেশন ক্যান ট্রাভেল। রাইট। এখন সেই লাইট যেহেতু মাসলেস and it can travel as fast as information, সেটাই। আচ্ছা, হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি মানুষজন এটা বলে যে আইনস্টাইন প্রথম বলছে যে আলোর গতি কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি এটা ম্যাক্সওয়েল বলছে। ম্যাক্সওয়েল অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি প্রমাণ, অবশ্য ম্যাক্সওয়েল হিমসেলফ খুবই জিনিয়াস ছিল। সে তার প্রথম পেপার পাবলিশ করছে যখন তার বয়স ছিল 14 বছর না 15 বছর এরকম। সে খুবই গিফটেড ম্যাথমেটিশিয়ান ছিল। এবং আইনস্টাইন মানে কেন সে তাকে মানুষজন এত মানে পপুলারিটি দিছিল, এত পপুলার হয়েছে, এটার কারণ হচ্ছে যে আইনস্টাইন ম্যাথে মোটামুটি, আমি বলবো ম্যাথে খারাপ, সে ম্যাথে মোটামুটি, হয়তো ম্যাক্সওয়েলের মতো অত ট্যালেন্টেড না বা লরেন্সের মতো অত ট্যালেন্টেড না। মানে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি গুলো এখান থেকে আসছে। মেইনলি যেটা হচ্ছে যে আইনস্টাইন খুব মানে চিন্তা করতে পারতো, মানে রিয়েল লাইফের ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স, মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমরা দেখতেছি কিন্তু এটার সিগনিফিকেন্সটা কি এটা তার মতো করে এত ভালো করে কেউ বোঝাতে পারে নাই। এবং একটা অ্যানেকডোট আছে, কোন একটা ইউনিভার্সিটির একটা প্রফেসর, সে মোস্ট প্রবাবলি একটা ম্যাথমেটিক্যাল প্রুফ করে গেছে, কিন্তু ওইটা আইনস্টাইন পরে এক্সপ্লেইন করছে এবং এই কারণে পরে থেকে মানুষজন বলা শুরু করছে আইনস্টাইনের থিওরি। তো পরে যখন সায়েন্টিস্ট কি বলে সাংবাদিকরা গিয়ে তাকে জিজ্ঞাসা করছে যে এটা তো আপনার থিওরি ফিল করেন না, তো তখন বলে যে না, এখানে আমার ব্যাক ফিল করার কিছু নাই, কারণ আমার এখানে এই শহরে যত স্টুডেন্ট আছে সবাই ক্যালকুলাস জানে, সবাই টেন্সর ক্যালকুলাস জানে, কিন্তু it took the genius of Einstein to explain what it actually means. So ব্যাপারটা হচ্ছে যে এরকম যে আগের দিনে মানে 1900 এর দিকে ওই সময় আপনার মানে রিসার্চ বলতে যেটা ছিল যে ওরা ম্যাথমেটিক্যালি খুব স্ট্রং এবং সাউন্ড ছিল এবং তারা প্রুফ করে দেখাতে পারতো এটা সমান এটা হলে ওটা হয়, কিন্তু ফিজিক্যালি কানেক্ট কিভাবে করে। তো ওইখানে সমস্যাটা হয়ে গেছে যে আইনস্টাইন যখন মানে আইডিয়াগুলো দিতে গেছে তখন সে দেখাইছে যে অ্যাকচুয়ালি আমার যে স্পেস, মানে আমরা স্পেসকে সবসময় 3 ডিমেনশনাল দেখে আসছি, এবং সে তখন আইডিয়াটা দিয়েছে ওকে ঠিক আছে, যদি ম্যাথমেটিক্যালি এটা মানে ট্রু হতে হয় তাহলে বাস্তবে যেটা হতে হবে যে স্পেসকে কার্ভড হতে হবে, ঠিক আছে। মানে আলোর গতি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সে সূর্যের পাশ দিয়ে আসার সময়, সূর্যের গ্রহণের সময় তাহলে এটা দেখে যাচ্ছে কেন, তখন সে বলছে যে না, আলো সবসময় সরল পথে চলবে, এখানে হচ্ছে স্পেস বাঁকায় গেছে এরকম। তো যাই হোক, আপনি যেটা বলছেন এটা হচ্ছে মানে ডিফারেন্ট ডিসকাশন, অনেক লম্বা সময় লাগবে। আমি এই গ্রুপের মধ্যে একটা মেসেজ দিয়ে রাখছি, মেসেজটা লিখছি why the speed of light is constant would be our next discussion definitely. এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। হ্যাঁ, সুমনের কথাতে আসতেছি। সুমন বলতেছিল যে ইনফরমেশন কনজার্ভ কিনা, আমরা ধরে নিচ্ছি সায়েন্টিফিক কনসেনসাসে তারা কনফিডেন্টলি বলতেছে নো ম্যাটার লাইট, তারপর নো ম্যাটার পার্টিকেল, নো ম্যাটার নন লোকালিটি, নো ম্যাটার অনেক কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট, অনেকগুলা স্পুকি অ্যাকশন এট ডিসটেন্স, অনেক কিছু আছে। একটা জিনিস ব্যাপারে তারা 100% এগ্রি যে ইনফরমেশন ইজ কনজার্ভ, মানে দেয়ার ইজ এ কমপ্লিমেন্টারিটি, দেখো একটা টার্ম আছে। এখন যদি ইনফরমেশন ইজ কনজার্ভ তাহলে ইনফরমেশন ট্রান্সফর্ম হয়, মানে এক লেভেল থেকে অন্য লেভেলে গেলে ইনফরমেশনটা জাম্বলড হয়ে একটা ট্রান্সফর্ম হয়ে অন্য লেভেলে যে ডিফারেন্ট ভাবে ম্যানিফেস্টেড হয়। তাহলে তুমি ব্ল্যাক হোল বলো আর মাল্টিভার্স বলো, এক লেভেল থেকে অন্য লেভেলে যেতে গেলে ইনফরমেশন স্টিল ইজ কনজার্ভ। তাহলে এই সেন্সে তোমার হাতে যদি ইনফরমেশন থাকে, there is a chance, there is a way, তুমি যদি Fourier Transform দিয়ে অরিজিনালটা রিপ্রোডিউস করতে পারো as if in the hologram, that's a enlightening way to practice science. মানে আমি বলতেছি এটা একটা ইন্টারেস্টিং টপিকস।
আমাদের একটা কমন গ্রাউন্ড পাওয়া গেল, যেহেতু তোমরা একদমই হার্ড সায়েন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা, যেটা বলতেছিলাম যে যদি ইনফরমেশন অংশটা, তোমরা একটা নাম শুনছো, জন হুইলারের নাম শুনছো নিশ্চয়ই, তাই না? জন হুইলার, এই কোয়ান্টাম ফিজিক্স। তার থিওরি হলো ইট ফ্রম বিট। নাম শুন, এই ডায়লগটা শুনছো? মানে আমি চিনি না। আচ্ছা, এটা শব্দটা হলো ইট ফ্রম বিট, মানে রিয়ালিটি, ম্যাটার, এভরিথিং কামস ফ্রম এ বিট। বিট মানে এই যে 1 আর 0, মানে পার্টিকেল ইজ প্রেজেন্ট অর পার্টিকেল ইজ অ্যাবসেন্ট। কারণ কোয়ান্টাম ফিজিক্সে তোমরা আরো অনেক ভালো জানবা, মানে তুমি আনলেস ইউ মেজার দ্য পজিশন, অ্যাকচুয়ালি ইজ নট দেয়ার এনি পার্টিকেল, তাই না? তাহলে যে মুহূর্তে তুমি মেজার করলা, বেসিক্যালি ইউ আর ফিক্সিং ইট অ্যাজ এ প্রেজেন্ট, ইয়েস অথবা 1। আর তুমি যদি মেজার না করো, সেটা হলো 0, তাই না? তাহলে বেসিক্যালি তুমি যদি রুট লেভেলে যাও, কোয়ান্টাম ফিজিক্সের ভিতরে ইভেন ম্যাটার ইজ এ কাইন্ড অফ ইনফরমেশন। এই জন্য তার সামারিটা হলো ইট মানে এই পুরো ওয়ার্ল্ড ইজ ফ্রম বিট, মানে ইনফরমেশন। কাজে ইনফরমেশনটা নিয়ে সবাই একমত, ইজ কনজার্ভ এন্ড ইজ রিয়েল। এটা যদি রিয়েল হয়, সেই ইনফরমেশনের ট্রান্সফরমেশন অথবা ডোমেইন চেঞ্জ, সেখানে ফোরিয়ার ট্রান্সফর্মটা এসে খুবই ইউজফুল। আর যেহেতু মেমোরি আর কনসাসনেস, রিকল, তারপরে অ্যাকশন পটেনশিয়াল, ফ্রিকোয়েন্সি, টাইম, স্পেস, এগুলো সব কনভার্সনের মধ্যে ফোরিয়ার ট্রান্সফর্মটা ইউজফুল। আমি বেসিক্যালি এই ব্যাকগ্রাউন্ডে ইন্টারেস্টেড ছিলাম, তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম আজকে, এবং ভেরি ইউজফুল, ভেরি ইউজফুল। তোমার এখন কনক্লুডিং রিমার্ক হিসেবে সংক্ষেপে বলো দেখি। আমি প্রথমে সুমনের কাছে ফেরত যাই। তুমি ফোরিয়ার ট্রান্সফর্ম নিয়ে নতুন জেনারেশন সায়েন্টিস্ট তারা যদি কেউ পড়তে চায়, তাদেরকে কি বলবা? এটা ইউজফুল এবং কেন ইউজফুল, অথবা পড়ার দরকার আছে কিনা? আমি যদি বলি সায়েন্টিস্টের জন্য তো ইজ আ মাস্ট, কারণ আপনি ফুরিয়ার ট্রান্সফর্ম বা হায়ার ম্যাথমেটিক্স যদি আপনি না পড়েন, আপনি মোস্ট অফ দ্য কেসেসে আপনি আসলে জানবেনই না যে ওয়ার্ল্ডে কি হচ্ছে বা কিভাবে হচ্ছে। তো যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আর আমি যারা আন্ডার গ্রেড পড়তেছে, এদের জন্য আপনি যেটা বললেন যে যদি ইলেকটিভ হয়, স্টিল আমি বলবো যে ফুরিয়ার ট্রান্সফরমেশন বা আপনার যে নিউমেরিক্যাল সলিউশন গুলো আছে, এটা জানা খুবই খুব ইম্পর্টেন্ট। কারণ ধরেন এখন পর্যন্ত ম্যাথ যেটা আছে, দ্যাটস ভেরি ইজিয়ার ওয়ে, লাইক এই ইকুয়েশন দিয়ে সলভ করা যায়, এই থিওরি দিয়ে এরকম করা যায়, বা পিথাগোরাসের যে আমার উপপাদ্য আছে এটা দিয়ে এইভাবে ডিরেক্টলি কানেক্টেড। এত সুন্দর এবং এত সিম্পল ইকুয়েশন আর নাই। তো যা ইকুয়েশন আসবে সবই কমপ্লেক্স। সো এই কমপ্লেক্স আসলে ফান্ডামেন্টাল ইকুয়েশনটা চেয়ে টু সাম এক্সটেন্ট ফুরিয়ার ট্রান্সফরমেশন ইজ ইজিয়ার। সো এটা আমাকে ডিরেক্টলি অনেক সিম্পলিয়ার ওয়েতে রেজাল্টটা দিতে পারে, যেটা হয়তো বা ফান্ডামেন্টালি আমি যদি থিওরিটিক্যালি যাইতে চাই মাইট বি এ সলিউশন, বাট এত কনভার্সন ক্যালকুলেশন এন্ড এত কমপ্লেক্স ক্যালকুলেশন দ্যাট ইজ নট প্র্যাকটিক্যাল। সো এই জন্য ফুরিয়ার ট্রান্সফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। দ্য প্রবলেম আসলে আমাদের ক্ষেত্রে যেটা হয়, যে যেটা আপনি মেনশন করতেছিলেন, যে কেউ একজন আপনাকে বলছিল যে আসলে বাংলাদেশে ফুরিয়ার ট্রান্সফরমেশন আমাদের পড়াইছে, বাট আসলে আমরা কোনো কিছু পড়ি নাই বা মাথার উপর দিয়ে গেছে। প্রবলেম ইজ নির্জয় ভাই যেটা বললো যে আমরা আসলে অ্যাপ্লিকেশন জানতাম না। সো আমাদের বইটা যেটা হয় যে আমরা সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় ম্যাথের কিছু কোর্স নিতে হয়, ওইটার মধ্যে আসলে আমাদের ফুরিয়ারটা ইনক্লুডেড। বাট ওই সময় ম্যাথের যে প্রফেসর, সে আসলে জানে না যে ইলেকট্রিক্যাল বা কেমিক্যাল বা মেকানিক্যাল এই ছেলেটার এই ফুরিয়ার ট্রান্সফরমেশন কোন কেসে যে অ্যাপ্লাই হবে, বা এটার আসলে অ্যাপ্লিকেশনটা ওয়ার্ল্ড ওয়াইড কেমন। সো আমি আউট অফ নোহোয়ার একটা জিনিস পড়তেছি যেটা আমি জানি না কোন জায়গায় কাজে লাগবে, প্লাস অনেক সময় যে ইনস্ট্রাকশন দেয় সেও হয়তো বা অত ইন্টারেস্টিং রিপ্রেজেন্ট করতে পারে না। যেটা হয়তো এখানে এসে আমি দেখছি, এক নম্বর হলো যে আমি অ্যাপ্লিকেশনটা ফিজিক্যালি দেখছি এজ অ্যান অ্যাপ্লিকেশন। সো আমার মধ্যে আর্জটা আসছে যে আই হ্যাভ টু লার্ন দ্য ফুরিয়ার ট্রান্সফরমেশন। সো যখন আমি ফুরিয়ার ট্রান্সফরমেশনের কোর্সটা নিচ্ছি, দ্যাট ওয়াজ এনজয়েবল। সো এটা একটা জিনিস যে আমাদের আসলে ওই এনভায়রনমেন্টটাই ভাইটাই ক্রিয়েট করা হয় না যে আসলে ফুরিয়ার ট্রান্সফরমেশনটা ইম্পর্টেন্ট। যেমন আপনি কোনোদিন হয়তো বা চিন্তাই করেন না মেডিকেল পড়া অবস্থায় যে ফুরিয়ার ট্রান্সফরমেশন আপনার লাগতে পারে, বাট আপনি যখন রিসার্চে দেখলেন যে ইভেন ইন নিউরন কেসেস ফুরিয়ার ট্রান্সফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা যদি কোনো সময় আমার একটা ইন্টারমিডিয়েটে যে ছেলেরা ডাক্তার হবে, তাকেও যদি এইভাবে বলা হয় যে হ্যাঁ ইভেন ইন দ্য নিউরন কেসেস তুমি যদি ডাক্তারও হও, তোমার ফুরিয়ার ট্রান্সফর্ম সম্বন্ধে একটু বেসিক নলেজ থাকা দরকার,
সো মানুষ আসলে ইন্টারেস্টেড হবে। সো আমার এই জন্য বলবো যে নট অনলি সায়েন্টিস্ট, ইচ এন্ড এভরি সায়েন্স স্টুডেন্ট have to have some idea about this kind of numerical solution like Fourier transformation and other technique tool আছে, একটু important that. Very good advice, very good advice. কেউ যদি দেখাই দিত যে এটা ডাউন দ্য রোড এই জায়গায় লাগবে, তাহলে ওটা আমি ভুলতে চাইলেও ভুলতে পারতাম না, আমি হয়তো প্র্যাকটিস করতাম, আমি হয়তো বারবার একটু রিফ্রেশার কোর্স নিতাম এটসেট্রা এটসেট্রা। এটাই আগে থেকে আমরা যারা ইয়াং জেনারেশন তাদেরকে অ্যাওয়্যার করতে চাচ্ছি যে যদি তুমি রিয়েলি ডেটা কমিউনিকেশন, সিগন্যাল ট্রান্সমিশন, সিগন্যাল কনভার্সন, ইভেন নিউরোসায়েন্স, স্পেশালি তুমি যদি ইলেকট্রোফিজিওলজি, তারপরে যেমন বায়োপ্রস্থেটিক, নিজের বললো প্রস্থেটিক নিয়েও কাজ করতে চাও, ডাউন দ্য রোড তোমার স্কিলটা ভালো জানা থাকলে ইউ ক্যান আউটস্মার্ট মেনি আদার পিপুল, কারণ তুমি অলরেডি অনেকখানে আগানো, লাইফটা হবে ইজি। সেটাই। নির্জয়, তোমার কনক্লুডিং রিমার্ক বলো। হ্যাঁ, কনক্লুডিং রিমার্ক আমি এভাবে চিন্তা করতেছি যে মানে এক একটা যুগে মানে আমাদের হিউম্যান হিস্ট্রি অনেক লং, এক একটা হিস্ট্রিতে এক একটা ড্রাইভিং টেকনোলজি থাকে। যেমন ধরেন অনেক এজ, তারপরে ছিল হচ্ছে ব্রোঞ্জ এজ, তারপরে মেটাল এজ, এটা যদি আমরা 1900 এর দিকে কথা বলি। তো এখনকার এজ হচ্ছে আপনার সিলিকন এজ, মানে আমি ইলেকট্রনিক্স এর কথা বলতেছি, ঠিক আছে? তো আপনি যদি ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে চিন্তা করতে চান, সেগুলো মেইনলি কাজ কি, যে সিগন্যাল রিসিভ করবে, সিগন্যাল প্রসেস করবে, আবার অন্য কাউকে সিগন্যাল দিবে, হয়তো মোটর বা অ্যাকচুয়েটর ড্রাইভ করার জন্য। বা আপনি কম্পিউটারেও যদি কাজ করতে চান, সেখানে ওই যে সিলিকন, মানে আপনার বিভিন্ন সিগন্যাল প্রসেস করতে হবে। তো ওই পার্সপেক্টিভের কথা যদি চিন্তা করি, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম অবশ্যই একটা মিরাকুলাস জিনিস এবং সবসময় কাজে লাগবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে জেনে রাখার কোনো মানে লিমিটেশন নাই। কেউ যদি কিউরিয়াস হয়, মানে আমি যেটা মনে করি যে আমরা অনেক সময় কমপ্লেইন করি যে আমাদের স্কুলে হয়তো ভালো টিচার ছিল না, ইউনিভার্সিটিতে ভালো শিখায় নাই। এটা কিছুটা দোষ দেওয়া যায়, একজন ভালো টিচার খুব ভালো ইন্সপায়ার করতে পারে একটা স্টুডেন্টকে, মানে তাকে কিউরিয়াস করে গড়ে তুলতে পারে যে তোমার জানা উচিত, মুখস্থ করার দরকার নেই, তুমি বোঝার চেষ্টা করো, এটা হয়তো টিচার বলতে পারে। কিন্তু এখনকার যুগে যেহেতু ইন্টারনেট আছে, মানে বিশ্বের যে কোনো জায়গায় কেউ হয়তো কোনো একটা ভিডিও বানায় রাখছে ইউটিউবে, বা কেউ একটা কোর্স দিয়ে রাখছে, তো কেউ যদি কিউরিয়াস হয় তাহলে সে নিজে শিখে নিতে পারে। তো আমি মনে করি যে আমাদের মানে জাতি হিসেবে আমরা আসলে মানে নিজে কষ্ট করতে চাই না, অন্য কেউ কষ্ট করলেও তাকে আমরা থামাই দিতে চাই। তো এইটা আসলে চেঞ্জ হওয়া দরকার, এবং আশা করতেছি হয়তো আমাদের মানে যারা অফস্প্রিং বা আমাদের পরের জেনারেশন যারা আছে তারা খুব কিউরিয়াস হয়ে উঠবে, নতুন নতুন থিওরি দিবে, বা নতুন নতুন কোনো ধরেন ফুরিয়ারের মতো না পারলেও হয়তো করবে। তো এই জন্য সবার কিউরিয়াস হতে হবে। এখন ফুরিয়ার হয়তো অবশ্যই হেল্পফুল একটা জিনিস, সেক্ষেত্রে হচ্ছে কিউরিয়াস সে জেনে দেখতে পারে, কেউ জানে না যে কখন তার জীবনে। এটাই হচ্ছে আমার কনক্লুশন বা কনক্লুডিং রিমার্ক। যেমন আমাদের এক প্রফেসর বলছিল যে তুমি টোটাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যদি 100% নলেজ অ্যাটেইন করো, তো প্র্যাকটিক্যাল লাইফে যায় তোমার হয়তো 1% লাগবে, বা কোন 1% লাগবে দ্যাট ইজ নট কনফার্ম। সো এই জন্য তোমাকে 100% জানতে হবে। সো নিজের ওইটাই আর কি কথা, যে আসলে জানা থাকাটা ইম্পর্টেন্ট, কারণ কখন যায় যে কোনটা কাজে লাগবে এটা কেউ জানে না আসলে। না, খুবই খুবই ইন্টারেস্টিং টক। এবং আমি যদিও আমরা আউটসাইডার, আমি পার্সোনালি আউটসাইডার, কিন্তু জাস্ট আমি মনে হয় কিউরিওসিটি রেজ করতে পারছি যে এটা ইউজফুল অ্যাক্রস মেনি ডিসিপ্লিন, তাই না? ইনক্লুডিং সায়েন্স, ইনক্লুডিং ইঞ্জিনিয়ারিং, ইনক্লুডিং বায়োলজি, ইনক্লুডিং নিউরোসায়েন্স, ইনক্লুডিং ড্রিম ফর এক্সাম্পল। কাজেই আগে থেকে যদি কারো অ্যাবিলিটি থাকে শিখে রাখতে ভালো, পরে কাজে লাগবে, তাই না? তাহলে আজকে এটুকুই থাকুক। খুবই থ্যাংক ইউ নির্জয় তুমি জয়েন করার জন্য। আর সুমন, তুমি হিট নিয়ে কাজ করো, নির্জয় ম্যাগনেটিজম নিয়ে কাজ করে তোমাদের ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স বলতে পারছো। আমি নিউরো সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে কিছুটা অ্যাড করলাম, খুবই ইউজফুল। আমরা নেক্সট দিন আবার মিট করবো। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। ফরিদ ভাই, আমি সরি যে একটু লেট হয়ে গেছে। ঠিক আছে সুমন, ভালো থাকো। থ্যাংক ইউ। হ্যাঁ,